ওজিএসবি ফেসবুক পেজ এবং তার সাথে প্রচারিত হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজেও, যেখান থেকে আমরা রোগীদের বিভিন্ন ফিডব্যাক নেই, বিভিন্ন প্রশ্ন নেই, আমাদের সঙ্গে যুক্ত হয় আমাদের স্টুডেন্টরাও, তাদেরও বিভিন্ন প্রশ্ন নেই। এবং ওজিএসবি আয়োজিত আমাদের এই আয়োজনটির কিন্তু মূল উদ্দেশ্যই থাকে যে কোনো গাইনোকোলজিক্যাল এবং অবস্টেটিক্যাল সমস্যার বিষয়ে সচেতনতা তৈরি করা, মানুষকে অ্যাওয়ার করা, এবং সেই আয়োজনই কিন্তু আমাদের চলছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি আসলে একজন নারী যে কোনো সময়ই তার জীবনে আসতে পারে এই ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যাটি। আমরা আজকে কথা বলবো এন্ডোমেট্রিওসিস নিয়ে, যে বিষয়টি হয়তো অনেকের কাছে মাসিকের সময় ব্যথা, অনেকের কাছে হয়তো বন্ধ্যাত্বের সমস্যা খুঁজতে খুঁজতে এই সমস্যাটিতে যাওয়া, অথবা অনেকে হয়তো বিষয়টিকে ধরেই নেন ওভারিতে একটি টিউমার হয়েছে, সেটি আসলে এন্ডোমেট্রিওসিস। কিন্তু সত্যিকার অর্থে এটির অর্থ কি, এর পেছনের কথাগুলোই কি, তাই আমরা শুনবো আমাদের আজকের দেশ বরেণ্য চিকিৎসকদের কাছ থেকে। আমাদের আজকের এই আয়োজনে সভাপতিত্ব করবেন অধ্যাপক সামিনা চৌধুরী, প্রেসিডেন্ট ওজিএসবি। এছাড়া আমার সঙ্গে আজকে যুক্ত আছেন অধ্যাপক আনোয়ারা বেগম, প্রাক্তন প্রেসিডেন্ট ওজিএসবি। আমার সঙ্গে যুক্ত আছেন ডক্টর নুসরাত মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি এন্ডোমেট্রিওসিস সোসাইটি অফ বাংলাদেশ, এবং যিনি দীর্ঘদিন ধরে বন্ধ্যাত্বের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন এবং এই মুহূর্তে সহযোগী অধ্যাপক হিসেবে আছেন ব্রেডেম হসপিটাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজে। এছাড়াও আছেন ডক্টর শাহি ফিরজানা তাসনিম, যিনি শুধু রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন এন্ডোমেট্রিওসিস সোসাইটি অফ বাংলাদেশ এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। আমরা আশা করছি যে দর্শক, আজকের আয়োজনটি আপনাদেরকে খুবই ফ্রুটফুল হিসেবেই থাকবে, এবং দেশ বরেণ্য এই চারজন চিকিৎসককেও আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনারা জানেন যে আমাদের সঙ্গে যে যুক্ত হওয়ার প্রসঙ্গটি আছে, আপনারা আপনাদের ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন রাখতে পারেন সরাসরি আমাদের কাছে, আমাদের মেসেঞ্জারও প্রশ্ন রাখতে পারেন, আমাদের যারা আছেন বিশেষজ্ঞ তারা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে আমি শুরু করতে চাই অধ্যাপক সামিনা চৌধুরী ম্যাডাম, আপনাকে দিয়ে প্রতিদিন আমরা শুরু করি আমাদের এই আয়োজনটি। ম্যাডাম, আপনি এন্ডোমেট্রিওসিস সোসাইটিতেও আছেন, সেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন। নিশ্চয়ই এই সমস্যাটি, যেটি আমরা দেখছি যে পুরো পৃথিবীর গবেষণা বলে যে প্রতিনিয়তই এই সমস্যায় আক্রান্ত হওয়ার রোগী কিন্তু বাড়ছে। কেউ বলে প্রতি 10 জনে একজন, কেউ হয়তো বলছে প্রতি 6 থেকে 7 জনের মধ্যে একজন, কিছু দেশের ডাটা বলছে 5 জনে একজন আসলে এই সমস্যায় এই মুহূর্তে ভুগছে। ঠিক সেই জায়গাটা থেকে এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করার বিষয়টি যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ আসলে কিভাবে এগোচ্ছে বা আগাবে, বা ওজিএসবি আসলে এই বিষয়গুলোকে কিভাবে ফোকাস করতে যাচ্ছে, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে সুস্বাস্থ্যে নিরাপদে নারী ওজিএসবি, এটির 6ষ্ঠ পর্ব চলছে। প্রায় 1.5 মাস হলো আমরা এটা প্রোগ্রামটা শুরু করেছি। আমরা প্রতি রবিবার 7টার সময় আপনাদের কাছে আমরা হাজির হব, এবং আমরা ওজিএসবি অর্থাৎ এটি একটি স্ত্রীরোগ বিশেষজ্ঞদের প্রতিষ্ঠান। আমরা আপনাদের স্ত্রীরোগ বিষয়ক বিভিন্ন সমস্যা এবং অবস্টেটিক্স অর্থাৎ সন্তান জন্মদান নিয়ে যেসব সমস্যা, সব নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনার সুবিধার জন্য আমরা এক এক সময় এক একটি সাবজেক্ট বেছে নিই। এবার আমরা বেছে নিয়েছি এন্ডোমেট্রিওসিসের সচেতনতা। তাহলে স্বাভাবিকই আমাদের জানার চেষ্টা করব, এবং আপনাদের যত প্রশ্ন আছে সব আমরা দেশ বরেণ্য যে চিকিৎসকগণ সবাইকে নিয়ে এসেছি, সবাই আমাদের কলিগ, এবং ওরা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। তো আমি একটু শুরুতে বলে নিতে চাই যে এন্ডোমেট্রিওসিসটা কি, এটা সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার, এগুলো ওরাও বলবেন। এন্ডোমেট্রিওসিস আসলে এমন একটা অসুস্থতা যেটা সাথে মাসিকের সাথে একটা সম্পর্ক আছে। যে যখনই মাসিক হয় সাধারণত দেখা যায় যে একটু একটু ব্যথা সবারই হয়ে থাকে, কিন্তু এন্ডোমেট্রিওসিস হলে এটা দেখা যায় যে ব্যথাটা এত তীব্রতর হয় যে যেটা সহ্য করা কঠিন হয়ে যায়, এবং যে কারণে দেখা যায় যে নানাবিধ সমস্যা হয়। স্কুলে যেতে পারে না বা কাজকর্মে যেতে পারে না, সারাদিন কষ্ট ভোগ করে, ওষুধ খেতে হয়, এবং দেখা যায় যে সারা পৃথিবীতে যদি ধরে নেই যে প্রতি 10 জনে একজন এই অসুস্থতায় ভুগে থাকে। রিপ্রোডাক্টিভ এজ মানে আমরা প্রজনন বয়সটাকে বলি যে 13 থেকে 45 বছর বাংলাদেশের জন্য এটা ধরা হয়েছে। এই সময়ের মধ্যে এটা ভুগে থাকে এবং প্রতি মাসেই সে ভুগতে থাকে।
এবং এইটা তার জীবনটাকে এমন একটা কঠিন অবস্থার মধ্যে নিয়ে যায় যে হয়তো যখন বিয়ে হয় দেখা যায় যে তার সন্তান হতেও অসুবিধা হয়, স্বামীর সাথে সংসার করা কঠিন হয়ে যায় এবং তার সবাই এবং নিজেও সে ডিপ্রেশনে ভুগতে থাকে। যত সময় পার হয় এই রোগটি যেন আরো জেঁকে বসতে থাকে, আরো এগিয়ে যত বয়স বাড়ে এবং এটার জটিলতা বেড়ে যায়। সেই জন্য কিন্তু আমরা আপনাদের সাথে কাছে হাজির হয়েছি যে এইটাকে যদি আমরা তাড়াতাড়ি রোগ নির্ণয় করতে পারি, আমরা তাহলে রোগটাকে যে এগিয়ে যাচ্ছে সেটাকে থামিয়ে দিতে পারি। হয়তো সম্পূর্ণ সুস্থ না করতে পারলেও আমরা থামিয়ে দিতে পারবো, যাতে বেশি জটিলতা তৈরির আগেই আমরা থামাতে চাই। সেই জন্যই আমরা কিন্তু আপনাদের কাছে এসেছি এবং আপনারা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানবেন এবং এর পরবর্তীতে আমরা আবারও আসবো আপনাদের কাছে। আপনারা যেসব প্রশ্ন রাখবেন আমরা সেই প্রশ্নের উত্তর দিব। এবং আজকে আমি যাদেরকে এখানে আমরা উপস্থাপন করছি তাদের কাছে আপনারা এই রোগটি নিয়ে যা কিছু আপনাদের জানা প্রয়োজন আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং আশা করি ওনারা আপনাদের সঠিক নির্দেশনা দেবেন। আমি এই বলেই আমি ডাক্তার শারমিন আব্বাসীকে বলবো যে তুমি অনুষ্ঠানটি পরিচালনা করো। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমি আসলে প্রথমেই অধ্যাপক আনোয়ারা বেগম ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। ম্যাডাম যদিও সামিনা ম্যাডাম বলে ফেলেছেন এন্ডোমেট্রিওসিস সমস্যাটি কি বা কিভাবে হয় বা কাদের হয়, কিন্তু আসলে অনেক দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন ফেসবুকে। তারা আসলে জানতে চাচ্ছেন এটির কি কোনো বয়স আছে কিনা ম্যাডাম, বা মাসিকের সময় ব্যথা হবে, ব্যথা হলে এন্ডোমেট্রিওসিস নাকি অন্য কোনো ভাবেও আসলে প্রসঙ্গটি আসতে পারে, এটি যদি একটু তুলে ধরতেন। একটু আনমিউট করে নিতে হবে ম্যাডাম আপনাকে, একটু আনমিউট করে দিবেন। রাজ টিভি একটু আনমিউট করে দেন ম্যাডাম। শোনা যাচ্ছে? জি ম্যাডাম, জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এন্ডোমেট্রিওসিসটা আসলে এটা আমরা যেটা সামিনা চৌধুরী বলেছে এটা হলো রিপ্রোডাক্টিভ এজ। তার মানে যখন থেকে আমাদের পিরিয়ড মাসিক শুরু হয়, সাধারণ কথায় বলতে গেলে যখন থেকে মাসিক শুরু হয় এবং যতদিন পর্যন্ত মাসিক চলে সাধারণত সেই বয়সটাতে হয়। তার মানে আমরা ধরতে পারি এটা 13 থেকে 45 বছর পর্যন্ত এই বয়সের মধ্যে সাধারণত হয়। এবং এই জিনিসটা যে হয় এটা হওয়ার কারণও হচ্ছে যে আসলে মাসিকের সাথে এটা রিলেটেড। তার কারণ আমাদের নর্মালি যে জায়গা থেকে মাসিকের ব্লাডটা আসে সেটা হলো জরায়ুর মুখ ভিতরে একটা লাইন থাকে সেখান থেকে, এবং সেটা মাসিকের সাথে সাথে বের হয়ে যায়। আর এন্ডোমেট্রিওসিস হলে এই যে ব্লিডিংটা সেটা কিন্তু জরায়ুর ভিতরে হচ্ছে তা না, এটা বাইরে অন্য জায়গায় হচ্ছে, যেমন টিউবের মধ্যে হতে পারে, ওভারির মধ্যে হতে পারে, সাধারণত ওভারিতে বেশি হয়, বা পেরিটোনিয়ামের ভিতরে আরো যে অন্যান্য জায়গা আছে। আমি সাধারণ মানুষের জন্য এই ভাষায় কথা বলছি। তাহলে সেসব জায়গার মধ্যে মানে জরায়ুতে যেখানে থাকার কথা আসলে সেই জায়গা থেকে বাইরে অন্য কোনো জায়গায়, তখন সেই সব জায়গার মধ্যে রক্তটা জমে যায় দেখে সেই রক্ত জমার জন্য যে টেনশনটা সৃষ্টি হয় সেখান থেকে প্রচুর ব্যথা হয়। এবং এটা সাধারণত ওই পিরিয়ডের সময় ব্যথা হয় এবং এটা এত অসহ্য ব্যথা। এবং এই ডিজিজটা এমন একটা ডিজিজ, এটা যে একটা সামান্য যে এক ধরনের টিউমার থাকে সিম্পল টাইপের টিউমার সেটাও না, যেমন সিস্ট বলে ওভারিয়ান সিস্ট বা ইউটারাস একটা ফাইবার সেরকমও না, আবার যে ক্যান্সার সেরকম খারাপও না, তার মাঝামাঝি একটা ডিজিজ। কিন্তু এটা একটা আমি সহজ কথা বলতে পারবো যে এটা সত্যি একটা খুবই ডিফিকাল্ট ডিজিজ, কেননা এটা চিকিৎসা করাও ডিফিকাল্ট এবং এটার অনেকগুলো কমপ্লেন অসুবিধা হয়। শুধু যে পিরিয়ডের সময় মাসিকের সময় ব্যথা হবে সেটাই না, এটা ছাড়াও এটা আরো অনেক রকম প্রবলেম করতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে বন্ধ্যাত্ব করা। তো কাজেই আমার মনে হয় এই ডিজিজটা নিয়ে আমাদের সবারই জানা উচিত এবং কি করলে পারে আমরা এই ডিজিজ থেকে কিছুটা রক্ষা পেতে পারি এবং কখন আমাদের চিকিৎসা করা উচিত, সেগুলো আমার মনে হয় আজকে আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে কতগুলি বের হয়ে আসবে এবং সেটাই আমাদের সবার জানা উচিত। থ্যাংক ইউ শারমিন। ধন্যবাদ ম্যাডাম, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমি একটু নুসরাত মাহমুদ ম্যাডামের কাছে যেতে চাই। ম্যাডাম, এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেকেই বলেন যে আসলে এই রোগটি যদি কারো হয় বা এই সমস্যাটি যদি কারো হয় তার আসলে কোয়ালিটি অফ দ্য লাইফ অনেকটাই পিছিয়ে গেল বা সে হয়তো জীবন থেকে অনেকটা পিছিয়ে গেল। এই অ্যাসপেক্টটা যদি একটু তুলে ধরেন, যে কারণে আমাদের দেখছি যে অ্যাডোলেসেন্ট আমাদের অনেক মেয়েরা এরকম সমস্যা নিয়ে কিন্তু এখন আসছে প্রতিদিনই। হঠাৎ এমন কেন হচ্ছে, অ্যাডোলেসেন্টদের মধ্যে এটি বেড়ে যাচ্ছে এবং এই যে ছোট্টবেলা থেকে কিশোরী মেয়েটি তার জীবন চলা শুরু করে সেই সময় থেকেই তার কোয়ালিটি অফ লাইফ নিয়ে একটা টানাপোড়েন এসে পড়ে যাচ্ছে, এই জায়গাটা যদি একটু তুলে ধরেন ম্যাডাম। ধন্যবাদ শারমিন, আমি তোমার প্রশ্ন থেকেই বলছি। আসলে এটা ছোট্টবেলা না, আরো পেছন দিকে যদি আমরা যাই, গর্ভ অবস্থা থেকেই আসে। যেই মায়ের এন্ডোমেট্রিওসিস থাকে তার মেয়ে সন্তান যদি গর্ভে থাকে তার কিন্তু 7 গুণ চান্স থাকে এন্ডোমেট্রিওসিস হওয়ার।
এটাতে আমরা বলি জেনেটিক ডিজিজ। সাধারণ মানুষের বোঝার জন্য আমি বলতে চাচ্ছি যে জিনস হচ্ছে সর্ট অফ ইটের মতো। আমরা যেমন একটা বাড়ি বা দেয়াল তৈরি করি ইটের গাঁথুনি দিয়ে, আমাদের শরীরটাও তৈরি হয় ক্রোমোজোম বা জিন দিয়ে। একটা জিন যদি ডিফেক্টিভ হয় শরীরের মধ্যে অসুখ বা এই ধরনের রোগ বেরিয়ে আসে। তো ইটের গাঁথুনি যদি বাঁকা হয় দেয়ালটা বাঁকা হবে। সো এন্ডোমেট্রিওসিস যেই মায়ের থাকে তার জিনে কিছু এন্ডোমেট্রিওটিক জিন থাকে বা এপিজেনেটিক প্রবলেম থাকে, যে জিনিসটা পরবর্তীতে মেয়ের আসে এবং মেয়েও এন্ডোমেট্রিওসিস রোগে ভোগে। সো ছোটবেলা থেকেই রোগটা শুরু হয়ে যায়, কিন্তু প্রকাশ পায় অ্যাডোলেসেন্স বা ওই 13 থেকে 45-এর মধ্যে। সো ইনিশিয়ালি যখন মেয়েরা আসে পেইন নিয়ে আসে, অনেক সময় পেইন নাও নিয়ে আসে, ব্লিডিং বেশি হয়, বিভিন্ন রকম সিমটম নিয়ে আসে, মোস্টলি পেইন নিয়ে আসে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে ব্যথা হলে আমরা সব সময় বলি যে না ব্যথা হয়েছে কিছু হবে না, ওষুধ খাও, গরম পানি সেক নাও। তো সেই জিনিসটা ইগনোর করতে করতে একটা পর্যায়ে ডিজিজটা বেশি বেড়ে যায়। এবং তখন সে যখন ইগনোর হয় যে বা তাকে প্রপার অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, তখন দেখা যায় তার লেখাপড়ার আগ্রহ কমে যায়, পেছনে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আরো আগে, কিছু মেয়ে আসতো যাকে ডাক্তাররা গ্রামে বা অন্য জায়গায় বলতো যে বিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আসলে বলবো যে না, এটা ভুল ধারণা। বিয়ে দিলেই যে ঠিক হবে তা না, বরঞ্চ আমরা কিছু শিক্ষিত মেয়ে হারিয়ে ফেলছি সমাজ থেকে। তো আমাদের বুঝাতে হবে মেয়েদেরকে যে না, এটা চিকিৎসা আছে, সাফার করবে কিন্তু চিকিৎসা আছে, এর পরিত্রাণও হবে। সুতরাং সে নর্মাল স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এন্ডোমেট্রিওসিস নিয়ে। ম্যাডাম একটি প্রশ্ন কি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না যে এটি একটু আর্লি ডায়াগনোসিস যদি সম্ভব হয়, কিছু আমাদের সচেতনতা এবং সেই কাজগুলো দিয়ে যদি একটু আগে এটাকে ডায়াগনোসিস করা যায়, তাহলে তো কিছুটা কমপ্লিকেশন থেকে আমরা পিছিয়ে যেতে পারি। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে আমরা যখনই ব্যথা নিয়ে আসে আমরা সাধারণত মারাই হাসপাতাল পর্যন্ত বা কোনো ডাক্তারের কাছে নিয়ে আসে না। ডাক্তারের কাছে আসলে প্রথমে আমরা ব্যাপারটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে একটু সচেতন হতে হবে যে খুব আর্লি যদি ডায়াগনোসিসটা হয়, এখন অনেক ওষুধ আছে যার মাধ্যমে আমরা রোগটাকে কন্ট্রোল করে রাখতে পারি, প্রচ্ছন্ন করে রাখতে পারি। একদম কিওর করে দিতে পারবো না, কিন্তু রোগটা কন্ট্রোলে থাকবে, যেটা পরবর্তীতে যখন তার বিয়ে হবে বা বাচ্চার প্রয়োজন হবে তখন সে আবার বাচ্চার জন্য ট্রাই করতে পারবে। সো রোগটা কন্ট্রোল থাকবে। ধন্যবাদ ম্যাডাম, আপনার কাছে আমি আবার আসবো। আমি একটু শারিফা তাসনিম ম্যাডাম আপনার কাছে যেতে চাই। এই যে ডায়াগনোসিসটা ডিলে কেন হয়? কারণ আমরা দেখছি যে এন্ডোমেট্রিওসিস যখন কারো হয়, আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাতে 7 থেকে 10 বছর ডিলে হয়ে যায়। কেউ কেউ হয়তো যখন বন্ধ্যাত্বে ভোগেন তখন হয়তো যান, কেউ কেউ হয়তো পেটের মধ্যে বিশাল বড় এক সিস্ট দিয়ে তারপরে ডাক্তারের কাছে যান। এবং আমাদের গবেষণাও বলে যে প্রায় আমরা অনেকটা পেছনে যেয়ে তারপরে ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। এই জায়গাটিতে আপনার কি মনে হয় যে নারী স্বাস্থ্য কি আজও উপেক্ষিত? আমরা আসলে সেভাবে সচেতন করতে পারছি না কাউকে, নাকি বিষয়টি নিয়ে কথা কম বলছি, মানুষ কম জানছে? আপনার কাছে আমাদের কাছে ঘাটতির জায়গাটি কোথায় মনে হয়? আনমিউট করে নেবেন ম্যাডাম। থ্যাংক ইউ ডক্টর শারমিন, আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে কিন্তু কারণ এই জিনিসটাকে একটু ইগনোরই করা হয় এবং আমাদের মধ্যে সচেতনতা ডেফিনেটলি কম, এবং আগে আরো অনেক কম ছিল আমি বলবো। নাওয়াইডেজ কিন্তু আমরা ডে বাই ডে একটু ভালোই আগের তুলনায় কম্পারেটিভলি বেশি ডায়াগনোসিস করতে পারছি। আসলে এই এন্ডোমেট্রিওসিস রোগটাকে বলা হয় এটা একটা ডিস এর রোগ, মানে ডিওয়াইএস। কি 5টা ডি, এখানে 5টা ডি এর মধ্যে একটা বলা হয় ডিসমেনোরিয়া, যেটা মেইনলি সমস্যা নিয়ে আসে। এটা একদম ইয়াং অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ ইয়ার্সে যে কোনো মানুষ নিয়ে আসে। ডিসমেনোরিয়া মানে তার মেনস্ট্রুয়েশনের সময় পেইন হবে। তারপরে ডিসপেরোনিয়া, হয়তো বিয়ে হয়ে গেল, হাজবেন্ড ওয়াইফ যখন তারা ইন্টারকোর্সের সময় তখন তার পেইন হলো। আরেকটা ডি, সেটাতে কি বলা হয়, এটাকে ডা লেকিং পেইন, সবসময় তার তলপেটে একটু ব্যথা থাকে। আরেকটা কি ডিসকেজিয়া, যেটা বলা হয় যে যখন সে পায়খানা করবে তখন তার একটু ব্যথা হবে। এটা হচ্ছে গিয়ে আরেকটা হলো যে ডিসঅর্ডার অফ মিনিস্ট্রেশন। তার মানে কি, তার হচ্ছে 5টা দিয়ে সমন্বয়ে কিন্তু এই রোগটা মেইনলি বলা হয়, যেটা হলো তার ইরেগুলার মিনিস্ট্রেশন হবে, হেভি ব্লিডিং হবে, এরকম রোগ নিয়ে সে আসে। তো অ্যাকচুয়ালি যখন বাচ্চারা, এখন আগে তো বলা হতো যে এই রোগটা 30 থেকে 40 বছর বয়সের মধ্যে বেশি পাওয়া যায়, কমন এজ গ্রুপ যেটা। কিন্তু নাওয়াইডেজ কিন্তু অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিসের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে সাধারণত যখন মেয়েগুলো আমাদের কাছে মেনস্ট্রুয়েশন এখন একটু আর্লি হয় আগের তুলনায়, আমাদের সময় একটু দেরিতে হতো। এখন আমরা দেখছি যে বাচ্চাদের গ্রোথ বেশি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলির জন্য সাধারণত অনেক আর্লি মেনস্ট্রুয়েশন হচ্ছে। এবং মেয়েরা যখন পেন নিয়ে আসে তখন কিন্তু আমরা নর্মালি ধরে নিই যে হ্যাঁ মেনস্ট্রুয়েশনের সময় একটু কনজেস্টিভ ডিসমেনোরিয়া, একটু স্বাভাবিক যেটা পেন সেটাই হতে পারে। কিন্তু এর পিছনে যে আমাদের এরকম একটা কিলার ডিজিজ আছে এন্ডোমেট্রিওসিস,
গুরুত্ব দিই না, আসলে বলি যে হ্যাঁ ঠিক আছে, একটু তলপেটে গরম শাক দাও, একটু ব্যথার ওষুধ খাও। আমরা আসলে ইনভেস্টিগেট করি না, স্পেশালি অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস গুলো করি না। যেমন তুমি একটু আগে বললে যে আমরা আসলে একটু আর্লি যদি ডায়াগনোসিস করতে পারি, ডক্টর নুসরাত বললো, হ্যাঁ সত্যি আমরা যদি এই ব্যাপারটাকে গুরুত্ব দিই তাহলে কিন্তু আমরা একটু আর্লি ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু এগুলো আমরা একটু লাইটলি নিই। সেজন্য আমার মনে হয় যে এখন আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হওয়ার সময় হয়েছে। সেজন্য ব্যাপারগুলোকে শুধু ব্যথার মধ্যে না রেখে, যেমন ইয়াং অ্যাডোলেসেন্ট যদি আসে তার একটা আমরা সোনোগ্রাফি করতে পারি, সোনোগ্রাফি করে সিস্টের প্যাটার্নটা দেখতে পারি। তারপরে যদি আমার মনে হয় যে হ্যাঁ সোনোগ্রাফি ফাইন্ডিংস দেখে মনে হচ্ছে ইট গোজ ইন ফেভার অফ এন্ডোমেট্রিওসিস, দেন আমরা একটু মার্কার করতে পারি CA-125 দেখে আমরা একটু ডায়াগনোসিস করতে পারি। নাওএডেজ এখন যেমন বলে যে আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি অপিনিয়ন, মানে কমিটি অপিনিয়ন যেটা, তারা বলে যে 4 সেন্টিমিটার বেশি হলেই, যারা নর্মালি এনএসআইডি গ্রুপ অফ ড্রাগ অথবা ওসিপি দিয়ে যদি মেয়েরা না কমে, তাহলে তাকে কিন্তু ল্যাপ্রোস্কোপি করেও দেখা উচিত। ম্যাডাম এই বিষয়টা আসবো বিস্তারিত। আমি টানোরা ম্যাডাম আপনার কাছ থেকে জানতে চাই, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে, তারা যেটা জানতে চাচ্ছেন যে এটি আসলে ডায়াগনোসিস কিভাবে হবে, কারণ এটি তো কেউ কেউ বলবে যে পেটে ব্যথা, কিন্তু সবসময় যে সিস্ট পাবো তাও তো না। তো আমরা আসলে আর্লি ডায়াগনোসিসের কথা বলছি, সেই ডায়াগনোসিসটা আমরা আসলে পৌঁছাবো কিভাবে? আসলে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে চাই তাহলে প্রথমে যখন তারা আসবে আমাদেরকে ব্যথা নিয়ে তো আসে, এবং আমাদের এন্ডোমেট্রিওসিস কিন্তু একটা টিপিক্যাল ব্যথা থাকে সাধারণত মাসিকের সাথে। দেখা যায় যে এটা মাসিক শুরু হওয়ার সময় একটু হচ্ছে, যখন মাসিক হচ্ছে তখনও চলছে, মাসিক শেষ হওয়ার পর আরো বেশি হয়ে যাচ্ছে। যখন কোনো পেশেন্ট আসবে মেইনলি শুধু মাসিকের সময় ব্যথা নিয়ে, তখন আমাদের মাথার মধ্যে থাকতেই হবে যে এই ব্যথাটা এন্ডোমেট্রিওসিস জন্য হতে পারে। হ্যাঁ, অনেক রকম ডিসমেনোরিয়া আছে, মানে মাসিকের সময় ব্যথা কিন্তু অন্যরকম আছে। যেমন নর্মালিও একটা ব্যথা হয়, ও প্রথম দিন থাকে, পরের দিন থাকে, তারপরে চলে যায়, সেটা কিন্তু অনেকেরই হয়, সেটা স্বাভাবিক ব্যথা। কিন্তু যে ব্যথাটা প্রথম দিকে আগের দিন থেকে শুরু হলো, 2-1 দিন আগে থেকে শুরু হলো, তারপরে ওইটা আস্তে আস্তে ব্যথা বাড়লো, পিরিয়ড শেষ হওয়ার পরে আরো বেশি ব্যথা বাড়লো, তখন আমরা ভাবি যে এটা এন্ডোমেট্রিওসিস। এবং আমাদের মাথার মধ্যে এটা রাখতেই হবে। এবং ছোট্ট একটা মেয়ে যদি আসে, আমরা তো সাধারণত পারভাইজানাল এক্সামিনেশন করতে পারি না, এবং সেই মুহূর্তে আমরা ল্যাপ্রোস্কোপিও করতে চাই না, এত তাড়াতাড়ি তো ল্যাপ্রোস্কোপি করা উচিত না। তখন আমরা যদি খুব ভালো করে একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, আল্ট্রাসাউন্ড যারা এক্সপার্ট তারা কিন্তু খুব সুন্দর করে অনেক অল্প সাইজের গুলো বলতে পারে যে কোন সাইজ কি না, সবকিছু বলে, এবং ওই যে যদি সিস্ট থাকে সিস্টের ভিতরের ম্যাটেরিয়ালটা কিরকম আছে, এগুলো দেখে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। আর একটা জিনিস আছে, যদি ওটা সবসময় যে বেশি হবে তা না, তবে আমরা সাথে একটা মার্কার করতে পারি CA-125। অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস হলে এই CA-125 বেশি হয়। এইভাবে আমরা বুঝতে পারি কিভাবে আমরা আর্লি ডায়াগনোসিস করার জন্য এইটাই হিস্ট্রিটা খুব ভালো করে নেবো, তার সাথে আমরা ইনভেস্টিগেশন করবো, একটা আলট্রাসোনোগ্রাফি আর একটা হচ্ছে এই ব্লাডের CA-125। আর একটা কথা হলো যে ল্যাপ্রোস্কোপিটা হলো যদি গোল্ড স্ট্যান্ডার্ড অফ দ্য ডায়াগনোসিস, কিন্তু এটা প্রথমেই করতে হবে সেটা না, কারণ এক ছোট্ট মেয়ে আসলে আমরা ল্যাপ্রোস্কোপিতে নিয়ে গেলাম সেটা তো হবে না। আমরা যদি এটা দেখে আমরা ট্রায়াল ট্রিটমেন্ট দিই, সেটাও কিন্তু যায় ইন ফেভার অফ এন্ডোমেট্রিওসিস। যদি আমরা ট্রিটমেন্ট দিয়ে দেখি যে ওকে পিরিয়ড বন্ধ করে রাখলাম, তখন ওর ব্যথা থাকে না, ব্যথা মুক্ত থাকে, আবার যখন শুরু হয় তখন ব্যথা, তখন আমরা মনে করি যে এটা এন্ডোমেট্রিওসিস। জি ম্যাডাম, আমরা দর্শকের প্রশ্ন নেওয়া শুরু করি, কারণ প্রচুর দর্শক যুক্ত হয়েছেন। আমি আনোয়ারা ম্যাডামের কাছে থেকে প্রথম প্রশ্নটির উত্তর চাই। ঢাকা থেকে নূপুর যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তার বয়স 18 বছর। তার আলট্রাসোনোগ্রাফিতে বলা আছে একটি চকলেট সিস্ট আছে 3.2 সেন্টিমিটার। সে আসলে এখন কি করবে? তার মাসিকের সময় তীব্র ব্যথা হয়, এবং মাসিক যখন ভালো হয়ে যায় তখনও তলপেটে একটা চাপা ব্যথা থাকে, এবং সে আনম্যারিড। ও আচ্ছা, সে আনম্যারিড, যেহেতু সে আনম্যারিড কাজে কোনো মানে প্রেগনেন্সি নেওয়ার কোনো প্রশ্ন উঠে না, জানাও না। তবে এই পেশেন্টের যেহেতু 3.2 সেন্টিমিটার এবং আলট্রাসাউন্ডে চকোলেট সিস্ট বলেই দিয়েছে, তাহলে আমরা তাকে ডাইরেক্টলি আমরা ওষুধে চলে যেতে পারি। আজকাল নানান রকমের মেডিকেল ট্রিটমেন্ট আছে, তার মধ্যে আমি বলতে পারি একটা ডায়নোজেস্ট গ্রুপের যে ড্রাগটা ডায়নোজেস্টন, যেটা সেটা কিন্তু খুবই ভালো ড্রাগ। সেটা একটানা কন্টিনিউয়াস 3 to 6 মান্থস খেতে হয়। আচ্ছা, খাওয়ার পরে আমরা আবার আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে ওটার সাইজ কেমন। যদি কোনো কারণে সে ডায়নোজেস্ট না খেতে পারে, তাহলে অন্যান্য ড্রাগ আছে, যেমন আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা নর্মালি ওরাল কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা হয়, সেটাকেও কিন্তু আমরা প্রলং পিরিয়ডের জন্য দিয়ে রাখতে পারি। সেটাও কিন্তু আমাদের এন্ডোমেট্রিওসিসটাকে কমিয়ে রাখবে। 3 নম্বর হচ্ছে আমরা আর একটা করতে পারি, সেটা হলো আমরা ইনজেক্টেবল যে কন্ট্রাসেপটিভ সেটাও দেওয়া যায়। সেটা হলো বা শুধু অনলি প্রজেস্টেরন পিল আমরা দিই, প্রজেস্টেরন যেটা যেমন নরএথিস্টেরন বা এই ধরনের ড্রাগও আমরা দিয়ে এটাকে কমিয়ে রাখতে পারি। মানে মেডিকেল এই পেশেন্টের জন্য আমার মনে হয় মেডিকেল ট্রিটমেন্ট করাটাই সবচেয়ে ভালো হবে। আর যদি না কেমন হয় যে তার খুব বেশি ব্যথা না এবং সাইজটা 3.2, যখন আমাদের ড্রাগটাই ভালো, যদি সে কোনো কারণে ওষুধ খেতে না চায়, অনেকে আছে যে এতদিন ওইটা ওষুধ খেলে আবার পেট বন্ধ থাকে চায় না, তাহলে ব্যথা কিরকম সেটার উপর নির্ভর করে আমরা যদি তাকে এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলি ডিউরিং পিরিয়ড দিই,
তাহলেও কিন্তু পেশেন্টের ব্যথা থেকে কমপ্লেনটা চলে যাবে। তবে তাকে ওষুধ খাওয়াই ভালো, যাতে সাইজটা বড় না হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম, আপনি থাকবেন আমাদের সঙ্গে। নুসরাত ম্যাডাম, আপনার কাছে একটি প্রশ্ন আছে। চাঁদপুর থেকে আমাদের কাছে সাবিনা জানিয়েছে তার বিয়ে হয়েছে 5 বছর, তার প্রেগনেন্সি এখন পর্যন্ত হয়নি, মাসিকের সময় তীব্র ব্যথা হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, দুই পাশের ওভারিতে 5 সেন্টিমিটারের উপরে চকলেট সিস্ট আছে, একটি 5.7 সেন্টিমিটার, একটি 5.2 সেন্টিমিটার। হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করা হয়েছে, সেখানে বলা হয়েছে মোটিলিটি কম। এক্ষেত্রে আসলে ওনার করণীয় কি আছে? উনি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিয়েছেন, হচ্ছে মুখে ট্যাবলেট খেয়েছেন 4 মাস, 4 সাইকেল বলতে চেয়েছেন হয়তো, এবং ইনজেকশন গোনাডোট্রপিন উনি নিয়েছেন 3 সাইকেল। এই মুহূর্তে করণীয় কি আছে? আসলে এই মুহূর্তে ওনার করণীয় হচ্ছে ল্যাপারোস্কোপি করা। ল্যাপারোস্কোপি করে আমরা সিস্ট গুলোকে বের করে দেব, সিস্টে যে মেটেরিয়াল আছে সেটা বের করে দেব। কিন্তু একটু বলে নিতে হচ্ছে যে একবার ল্যাপারোস্কোপি করে সিস্ট রিমুভ করলেই যে আবার এন্ডোমেট্রিওসিস হবে না সেটা কিন্তু না। এন্ডোমেট্রিওসিস ম্যাডাম আমাদের সিনিয়র শিক্ষক যা বলেছেন, আনোয়ারা ম্যাডাম, আমি ওনার কাছেই লেখাপড়া করেছি। তো আজকে খুব ভালো লাগছে একটু বলে নিই যে একই সাথে আমি ওই সেম প্ল্যাটফর্ম শেয়ার করছি। ম্যাডাম শিক্ষক ছিলেন আমার মেডিকেল কলেজের প্রথম দীক্ষা ম্যাডামের হাতে। তো সেজন্য ম্যাডাম ধন্যবাদ, যদি ভুল বলে থাকি মাফ করে দেবেন। তো প্রথম কথা হচ্ছে যে এই মেটার অল্প অল্প ব্লাড জমে কিন্তু বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়েছে। সো ব্লাড ক্লট করতে করতেই চকলেট সিস্ট তৈরি হয়েছে। সো আমরা যদি ব্লাড গুলোকে ইভ্যাকুয়েট করে দিই বা চকলেট মেটেরিয়াল বের করে দিয়ে আবার তাকে ওভুলেশন ইন্ডাকশন বা ওষুধ দিয়ে থাকি এবং খুব দ্রুত তাকে বাচ্চার জন্য চেষ্টা করতে হবে। তার হাজবেন্ডের সিমেনের মোটিলিটি যেহেতু কম, সেই ক্ষেত্রে আমরা তাকে আইইউআইও ট্রাই করতে পারি। কারণ একবার সিস্ট রিমুভ করলেই যে আবার সিস্ট হবে না সেটা না, আবার হয়তো তার সিস্ট রেকার করবে বা ফিরে আসবে। তো বারবার তো ল্যাপারোস্কোপি করা যাবে না, সেই ক্ষেত্রে ওভারিয়ান টিস্যু কিছু ড্যামেজ হবে, যা পরবর্তীতে তার বাচ্চা হওয়ার জন্য যেটি এগের প্রয়োজন সে আমরা ঠিক মতো পাবো না। তো আমি তাকে রিকোয়েস্ট করবো যে ল্যাপারোস্কোপি করার জন্য। ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে ম্যাডাম খুব আনন্দিত আপনাকে পেয়ে। আপনি আপনার শিক্ষককে পেয়েছেন, আপনি আবার আমার শিক্ষক আপনাকে আমি পেয়েছি। আসলে এখানে আজকে মনে হচ্ছে যে স্টুডেন্ট এন্ড টিচার্স এর একটা মেলা হয়ে গেছে। ম্যাডাম, এই কথাটি যেহেতু আপনি বললেন যে আবারও সিস্ট হতে পারে, সেরকমই একটি প্রশ্ন আছে, এটি আমি আপনার কাছ থেকে একটু নিতে চাই। যে আরেকজন আমাদের কাছে চট্টগ্রাম থেকে জানিয়েছেন যে 3 মাস আগে তার ওভারিয়ান চকলেট সিস্টের অপারেশন হয়েছে, তখন ছিল 6 সেন্টিমিটার, এখন আবার আলট্রাসোনোগ্রাফি করেছেন, এখন হয়েছে 7 সেন্টিমিটার, এবং তার এএমএইচ লেভেলটাও দেখা আছে। এএমএইচ আগে ছিল 3.4, এখন আছে 1.2। এই মুহূর্তে ওনার করণীয় আসলে কি আছে? এটি তো আসলে কিছুটা হলেও একটু জটিল হয়তো হবে ওনার জন্য। নুসরাত ম্যাডাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা সাধারণত হয়তো প্রথম এত তাড়াতাড়ি সিস্টার রেকার করার কথা না, অনেক ক্ষেত্রে করে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যেটা করি যে সিস্ট অপারেশনের পরে কিছুদিন মাসিকটা বন্ধ রাখি। আনোয়ার ম্যাডাম যেভাবে বললেন যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি বা ডায়ানোজেস্টেরন গ্রুপের ড্রাগ দিয়ে আমরা মাসিকটা বন্ধ করে দিতে পারি, তাহলে মানে তার এন্ডোমেট্রিওসিসটা সুপ্ত অবস্থায় থাকবে, আবার মানে এক্সপ্লোর করবেন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে তার ডিজিজটা যদি কন্ট্রোল হয়, তখন মানে পরবর্তী চিকিৎসা দেওয়ার তার জন্য সুবিধা হবে এবং তার বিশ্বাসযোগ্যতাও বেড়ে উঠবে বা কনফিডেন্স লেভেল বাড়বে। এক্ষেত্রে ম্যাডাম এই রোগীটা নিয়ে আমরা কি করব? কারণ ওনার তো এমএইচ লেভেলটা লো হয়ে গেছে সিস্টেক্টমি করার পরে, এবং হচ্ছে যে প্রথমে তার ছিল 3.4, এখন 1.2, আবারও সিস্ট হয়েছে। আমরা কি ওষুধ দিয়ে চিকিৎসায় যাব নাকি আমরা আবার সার্জারি হবে, কি হবে ম্যাডাম? নুসরাত ম্যাডাম। না, এই মুহূর্তে সার্জারি আমি যাচ্ছি না, তাকে ওষুধ দিয়ে সিস্টারকে কন্ট্রোল করে দরকার হলে তাকে এআরটি বা অত্যাধুনিক যেগুলো বন্ধাত্ম চিকিৎসা সেগুলোতে যাওয়ার জন্য অনুরোধ করব। প্রথমে আমরা আইইউআই ট্রাই করব, গোনাডোট্রপিন ইনজেকশন দিয়ে, যদি রেসপন্ড না করে সে, তাহলে পেশেন্টকে আইভিএফ এ চলে যেতে হবে। পরবর্তীতে জীবনে অনেকে হয়তো ভাবে যে না, আইভিএফ তো শেষ চিকিৎসা, আইভিএফ যদি করতে হয় শেষে করব, এখন না, ধাপে ধাপে আগাবো। কিন্তু এন্ডোমেট্রিওসিস পেশেন্টের ক্ষেত্রে আইইউআই বা আইভিএফ খুব আর্লি ইন্টারভেনশন হিসেবে আমরা ধরে নেই, কারণ পরবর্তীতে তার এগের কোয়ালিটি থাকবে না। যেমন এগ রিজার্ভ বা এএমএইচ যেটা বলছে, সেটা হচ্ছে যে এগের সংখ্যা কত। তো এই এগ রিজার্ভটা যদি পরে কমে যায় পেশেন্টের, তাহলে কিন্তু অনেক ইনজেকশন দিয়েও আমরা তার সেই ফার্টিলিটিটা বা ইয়েটা চিকিৎসা দিতে পারবো না। তো আমি বলবো যে প্রত্যেকটা ট্রেন ছেড়ে দিলে দৌড়ে গিয়েও আর ট্রেন ধরতে পারবো না, সময়ের কাজ সময় করতে হবে।
বুঝতে পেরেছি ম্যাডাম, নিশ্চয়ই দর্শক তার প্রশ্নের উত্তরটি পেয়েছে। শাইফা হাসান তাসনিম ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছে যে অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস যদি কারো হয়, একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আমাদের, সে প্রশ্ন করেছে সেখানে কি আমরা জিএনআরএইচ অ্যানালগ জাতীয় যে ইনজেকশন গুলো আছে বা রিপোর্ট গুলো আছে, এটি কি আনম্যারিড অ্যাডোলেসেন্টদেরকে কোনোভাবে দেওয়ার কোনো নির্দেশিকা আছে নাকি এটি কন্ট্রাইন্ডিকেটেড? অ্যাকচুয়ালি হয় কি, আমরা যদি ওই জিএনআরএইচ অ্যানালগ গুলো দিই, সেটা কিন্তু আমাদের মেনোপজাল সিমটমস গুলো অনেক বেশি হয়। সেজন্য বলা হয় যে ডাইনোজেস্ট যে ওষুধটা আনোয়ার ম্যাডাম একটু আগে বললেন, তোমরা তো স্টুডেন্ট, তোমরা জানো যে ডাইনোজেস্টটা কিন্তু অনেক ভালো একটা ড্রাগ। নাওয়াডেজ এটা খুব বেশি প্রিফার করা হচ্ছে। অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস এটা আমরা ইজিলি দিতে পারি 2.5 মিলিগ্রাম পার ডে করে। কিন্তু যদি আমরা ডাইনোজেস্টের যেটা অ্যাডভান্টেজ বলে যে ইন কম্পারিজন টু জিএনআরএইচ অ্যানালগ সেম মেকানিজমে কাজ করে, বাট এখানে কিন্তু হাইপোএস্ট্রোজেনিজমের মাত্রাটা অনেক বেশি কম। সো দ্যাট যেহেতু জিএনআরএইচ অ্যানালগে আমাদের পোস্টমেনোপজাল সিমটমস দ্যাট ইজ হাইপোএস্ট্রোজেনিজমটা প্রথমে অনেক বেশি হচ্ছে, এটা যেন মেনোপজাল সিমটম ডেভেলপ করে, সেজন্য অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস এটা না দিয়ে আমরা ডাইনোজেস্ট অথবা অসিপি অথবা আদার প্রোজেস্টেরন এটাকে প্রেফার করব। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনার কাছে আমি আবার আসবো। আনোয়ারা ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, তার বয়স হচ্ছে 48 বছর, তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, এখন ওভারিতে সিস্ট আছে এবং ইউট্রাসে ফাইব্রয়েড আছে। ওভারি সিস্টের যে সাইজটি আছে চকলেট সিস্টের, সেটি হচ্ছে ম্যাডাম 4 সেন্টিমিটার, ফাইব্রয়েডের সাইজ হচ্ছে 2x1 সেন্টিমিটার। উনি এই মুহূর্তে আসলে কোনো ধরনের সার্জারিতে যেতে চাচ্ছেন না, উনি আসলে ভালো থাকবেন কিভাবে, এরকম আপনার কাছে উত্তরটি আশা করেছেন। তাহলে ওনার এজ 48 এবং ওনার একটা চকোলেট সিস্ট আছে আর একটা ফাইব্রয়েড আছে। এখন যদি উনি কোনো কারণে, এটা আসলে অপারেশন করে বেশি ভালো, যদি উনি অপারেশন করতে নাই চান, তাহলে আমরা প্রথম কথা ওনার এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েডের জন্য কি কমপ্লেনটা, ফাইব্রয়েড সাইজ যেহেতু বেশি বান, ওর কি কমপ্লেন মেনোরেজিয়া আছে কিনা সেটা আমার জানতে হবে। যদি মেনোরেজিয়া না থাকে, শুধু ওভারিয়ান সিস্ট চকোলেট সিস্টের জন্য ব্যথা থাকে, তাহলে আমার মনে হয় ওনাকে ডাইনোজেস্ট দেওয়াই সবচেয়ে ভালো, যেহেতু সে উনি অপারেশনে যেতে চান না। ডাইনোজেস্ট দিয়ে আমরা 6 মাস করে দেখতে পারি কিরকম। আর যদি সাথে মেনোরেজিয়া থাকে, তাহলে আমরা মেনোরেজিয়া থাকে কিন্তু ব্যথা নাই, চকোলেট সিস্টে সেরকম কোনো ব্যথা নাই, মেনোরেজিয়া থাকে, তাহলেও কিন্তু আমরা আরেকটা ড্রাগ আছে যেটা নাকি ফাইবারটাকে কমায়, ইউলিরয়েড, সেটা আমরা দিতে পারি। সেটা দিলে সুবিধা একটা হলো যে ফাইবার সাইজ ছোট করে দিবে, এবং যে 3 মাস আমরা দিই সেই 3 মাস ওর পিরিয়ড হবে না। পিরিয়ড না হলে কিন্তু ওই চকোলেট সিস্টটাও আস্তে আস্তে ছোট হয়ে যায়। যেহেতু 48 ইয়ার্স, তারপরে যদি সেই মেনোপজে চলে যায়, তাহলে ওই চকোলেট সিস্টও কমে যাবে, ফাইবারও কমে যাবে। কাজে উই ক্যান ওয়েট, ডিপেন্ডিং অন এভরিথিং। জি ম্যাডাম, এর সাথে কিন্তু অনেকে একটি প্রশ্ন জানতে চেয়েছেন, যারা মেনোপজে চলে গেল, যাদের আগে চকলেট সিস্ট ছিল কিন্তু অপারেশন হয়নি, এটি কি আসলে কোনো প্রবলেম করতে পারে কিনা মেনোপজে? ইউজুয়ালি মেনোপজে গেলে পরে আস্তে আস্তে এটা কমে যেতে পারে, সাধারণত কমে যায়, কারণ যেহেতু হরমোন থাকে না, সেটা কমে যায়। কিন্তু কোনো কোনো সময় এই যদি নাকি এই সিস্টের আশেপাশে আরো এন্ডোমেট্রিওসিস থাকে এবং ইনভেট করে অন্যান্য জায়গায়, যেমন রেকটামে বা পোয়ালে, তখন ওদের কিন্তু পেইনটা অনেকদিন থাকে। সেই কারণে তাদেরকে যদি আমরা ড্রাগ দিয়ে চিকিৎসা করি কিংবা যদি অপারেশন করি, তাহলে অনেক বেশি ভালো হয়। তাহলে সেগুলো তার সিমটমের উপরে, সিমটম লেস হলে পরে কিছু না করলেও চলবে। জি, আমি আসবো আপনার কাছে আবার। ম্যাডাম নুসরাত ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, উনি রাজশাহী থেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন, ওনার বিয়ে হয়েছে 5 বছর কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান ওনার হয়নি। উনি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিয়েছেন, উনি আইইউআই 3 সাইকেল করেছেন, তারপরেও হয়নি। এরপর উনি ঢাকায় এসেছেন, ঢাকায় এসে যখন ইভালুয়েশন করেছেন তখন তার ধরা পড়েছে চকলেট সিস্ট। এই চকলেট সিস্ট তার ল্যাপ্রোস্কোপিক্যালি অপারেশন করা হয়েছে 3 মাস আগে। এরপরে উনি চেষ্টা করেছেন কিন্তু এখন 2 মাস হয়ে গেছে, তারপরে ওনার কোনো প্রেগন্যান্সি উনি দেখা পাননি। এক্ষেত্রে আসলে ওনাকে আপনি কি ধরনের গাইডলাইন দিতে চান বা উনি সমাধানের জন্য আসলে কোথায় যাবেন? কারণ ওনার হাজবেন্ডের বয়স হচ্ছে 44 বছর জানিয়েছেন, ওনার বয়স 38 বছর। আমি ওনাকে অনুরোধ করবো একটা টেস্ট করতে, এএমএইচ লেভেল, তার ওভারিয়ান রিজার্ভ টেস্ট করতে। তার ওভারিয়ান রিজার্ভ যদি মোটামুটি ভালো থাকে, তাহলে হয়তো আমি আরো 2-3 সাইকেল আইইউআই করতে যাবো। কিন্তু আমি ওনাকে বলবো যে সঠিক চিকিৎসার জন্য আসলে ওনার আইভিএফ ট্রাই করাটাই বেটার হবে। করলেই যে প্রেগন্যান্সি হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোন পথে গেলে বেটার রেজাল্ট হবে সেটা আমরা তাকে অ্যাটলিস্ট উপদেশ দিতে পারি। তো ওনার ক্ষেত্রে আমার মনে হয় এএমএইচ লেভেলটা দেখে ডিসিশন নিতে হবে যে আইইউআই অথবা আইভিএফ এ খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। জি, আরেকজন প্রশ্ন করেছেন ম্যাডাম আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আপনার কাছে, সেটি হচ্ছে যে ইদানিং আলট্রাসোনোগ্রাফি কখনো কখনো বলে যে একটা ওভারিতে কিছু পিসিও টাইপ চেঞ্জ এবং সাথে চকলেট সিস্ট, আবার একটি ওভারিতে পিসিও, একটি ওভারিতে চকলেট সিস্ট। তো প্যাথোফিজিওলজি যখন পড়তে যান তারা একটু কনফিউজড হয়ে যান যে এটি কি আসলে দুটো একই সাথে একটি ওভারিতে বা একটি ওভারি আরেকটি ওভারিতে অন্যটি এমন থাকতে পারে কিনা? আমার সাধারণত ইউজুয়ালি হয় না,
এন্ডোমেট্রিওসিসটা আলাদা এন্টাইটিতে নিয়ে আসে আর পিসিওটা আলাদাভাবে আসে। কিন্তু যে জিনিসটা হয় যেটা সিস্টিক অ্যাপিয়ারেন্স থাকতে পারে, অনেক সময় পেশেন্টকে আমরা স্টিমুলেট করি অনেক ওষুধ দিয়ে, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিয়ে, ক্লোমিফেন সাইট্রেট বা লেট্রোজোল দিয়ে, তখন দেখা যায় যে কিছু ফাংশনাল সিস্ট আসে যেটা আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় পিসিওর মতো, কিন্তু যদি আমরা সেটা ল্যাপারোস্কোপি করি দেখা যায় যে সেটা আসলে পলিসিস্টিক ওভারি না। তো আচ্ছা। আমার মনে হয় দুইটা কো এক্সিস্টিং ডিজিজ ইউজুয়ালি থাকে না, কিন্তু একেবারেই যে থাকে না তা না, রেয়ার। জি, ধন্যবাদ আপনাকে ম্যাডাম। শরীফুলসানা তাসনিম ম্যাডাম, এই যে নুসুফ ম্যাডাম বললেন কো এক্সিস্টিং ডিজিজ, আসলে এন্ডোমেট্রিওসিস বা চকলেসিস যদি থাকে তার সাথে আসলে অন্য কি গাইনোকোলজিক্যাল প্রবলেম গুলো আমাদের রোগীদের থাকতে পারে, যে ব্যাপারে হয়তো তাদেরকে আমরা একটু আগে থেকে অ্যাওয়ার করে নিতে পারি, কারণ প্রচুর সাধারণ দর্শক আসলে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। একটু আনমিউট করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি হয় কি, এন্ডোমেট্রিওসিস যেটা আমরা জানি যে এটা একটা হরমোন হাইপার এস্ট্রোজেনিজম, যেটাকে বলে একটা এস্ট্রোজেন হরমোনটা এটাতে বেশি থাকে। তো সেজন্য আমাদের সবসময় মাথায় রাখতে হয় যখন এন্ডোমেট্রিওসিস থাকে তার সাথে অন্যান্য রোগগুলো যেগুলো সাধারণত এস্ট্রোজেন হরমোনের জন্য বেশি হয়, যেমন ফাইব্রয়েড ইউট্রাস, তার মানে ইউট্রাসের একটা টিউমার, যেটা খুব কমন একটা টিউমার। সাধারণত আমরা দেখি তখনই ফাইব্রয়েড, একটু আগেই তোমার একটা সিনারিও আমরা দেখলাম যে ফাইব্রয়েড আছে তার সাথে এন্ডোমেট্রিওসিস আছে, দুইটাই সাধারণত যেহেতু হরমোন এটা ইনফ্লুয়েন্স করে, এটা থাকতে পারে। সাথে অন্যান্য সিস্ট যেটা নুসরাত বললো যে সিস্ট কিন্তু রেয়ার, বাট অন্যরকম সিস্ট কিন্তু একই ওভারিতে, আমারই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলবো, একটা ওভারিয়ান সিস্ট থাকলে সেখানে কিন্তু অন্য ধরনের সিস্টও থাকে। সেক্ষেত্রে দেখা যায় চকলেট সিস্ট আছে একটা পোর্শনে, অন্য পোর্শনে কিন্তু অন্যরকম একটা সিস্ট আছে, সেটা হলো সিম্পল সিরাস সিস্ট। অথবা দেখা যায় এটা ডার্মার সিস্টের সাথে থাকে, একটা ওভারিতে অনেক রকমের সিস্ট থাকতে পারে। সো শুধুমাত্র যে এন্ডোমেট্রিওসিস থাকলে ওইটাই থাকবে তা না, ফলিকুলার সিস্ট থাকতে পারে, অন্য ওভারিয়ান সিস্ট থাকতে পারে, তার সাথে অবশ্যই ফাইব্রয়েড তো একটা কোইন্সিডেন্স, এটা তো থাকেই এন্ডোমেট্রিওসিসের সাথে। ধন্যবাদ ম্যাডাম। আনোয়ারা ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছে সাগরিকা তার মায়ের জন্য। তার মায়ের বয়স হচ্ছে এখন 52 বছর, তার ওভারিতে চকলেসিস ছিল এবং উনি এন্ডোমেট্রিওসিসের সমস্যায় ভুগেছিলেন। তিনি জানতে চাচ্ছেন যে তার এখন ওরিড আছেন যে তার মার ইন ফিউচার কখনোই এন্ডোমেট্রিওসিসের জন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা ম্যাডাম। এখন যদি তার মার মেনোপজ হয়ে যেতে থাকে, এবং আমার মনে হয় প্রথমতই তার একটাই করা উচিত, যদি তাদের এরকম সন্দেহ থাকে না যে কোনো সময় এন্ডোমেট্রিওসিস থাকলে এন্ডোমেট্রিওসিস টিস্যুর মধ্যে পরবর্তীতে ক্যান্সার হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে ক্যান্সার, এন্ডোমেট্রিওসিসের জন্য এটা হবে তা না, তবে হতে পারে। কাজে তার সবচেয়ে প্রথমত আবার আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে সেই সিস্টিস কোনো আছে কি না একদম ঠিক। যদি মনে করে কোন ধরনের সিস্ট থাকে তাহলে আমরা তার সাথে অন্য ইনভেস্টিগেশন, যেটা আমি আগে বলেছি যে CA-125 করে থাকি, কারণ ম্যালিগনেন্সি হলে সেটা বাড়তে পারে, সেটা আমরা দেখতে পারি। এবং ওর হিস্ট্রিটাও নিতে হবে, তার কোনো কমপ্লেন আছে কিনা, যেমন পেইন আছে কিনা, ইরেগুলার ব্লিডিং আছে কিনা। আর আমরা তার যদি, যেহেতু সে ক্যান্সার কথা চিন্তা করে, যদি তাহলে আমাদের সার্ভাইকাল ক্যান্সারের জন্য টেস্ট করা উচিত, প্যাপ স্মেয়ার হোক, কর্পোস্কোপি হোক, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, মানে ক্লিনিক্যাল দেখে। কাজে আমরা তো তাকে বলতে হবে যে প্রথমে যে তার কোনো প্রবলেম হয় কিনা, মানে কোনো সিমটমস যদি থাকে তাহলে যোগাযোগ করবে। হওয়ার সম্ভাবনা আছে, এটা কোনো কথা না যে এন্ডোমেট্রিওসিস ভালো হয়েছে এখন তার ওইখান থেকে ক্যান্সার হবে। তবে যে কোনো কারণে যে কোনো মহিলাদেরই ক্যান্সার হতে পারে এই বয়সের পরে। কাজে তার কোনো যদি সিমটমস থাকে যেমন ইরেগুলার ব্লিডিং, পেইন, তাহলে সে ডাক্তারের সাথে যোগাযোগ করবে। এমনিতে সে একটা জাস্ট চেক আপ করতে পারে, তার মধ্যে আর একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারে, একটা সার্ভাইকাল সাইটোলজি করতে পারে, এবং যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোনো সন্দেহজনক থাকে তার সাথে টিউমার মার্কার গুলো করতে পারে। ম্যাডাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। নূরজাহান আমাদের কাছে প্রশ্ন করেছে ফেনী থেকে। সে আমাদেরকে জানিয়েছে 32 বছর বয়সে তার জরায়ু এবং এক পাশের ওভারি ফেলে দেওয়া হয়, কারণ জরায়ুতে টিউমার ছিল, তার সাথে ওভারিতে সিস্ট ছিল। এখন তার যেটি হয়েছে সেটি হচ্ছে এখন তার বয়স 38 বছর, তার নতুন করে আবার পেটের মধ্যে একটা সিস্ট দেখা গেছে, যার জন্য তার তীব্র পেটেও ব্যথা হয় এবং এই সিস্টটির সাইজ আছে এখন 8 সেন্টিমিটারের মতো। এই মুহূর্তে তার করণীয় কি? এবং তার দুঃখের জায়গাটি হচ্ছে তার তো অপারেশন হয়েছে, আবারও কেন সিস্ট হলো? একটি ওভারি যদিও রেখে আসা হয়েছিল। একটি ওভারি যদি রেখে আসা থাকে তাহলে সেই ওভারিতে পরবর্তীতে সিস্ট হতেই পারে, যেমন সেটা এমনি টিউমারও হতে পারে, আবার সেটা কিন্তু ইয়েও হতে পারে, যেমন রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম। ওটা ঠিক টিউমার না, ওটা একটা ইনফ্লামেটরি সিস্ট হয়, যেটা নাকি খুবই পেইনফুল হয়, যেটা ওটার কথা মনে হচ্ছে এটা হয়তো সেই জিনিসটাই হয়েছে, ইনফ্লামেটরি ওভারিয়ান, মানে রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম, সেটা হতে পারে। আবার এর মধ্যে ম্যালিগনেন্সি হতে পারে, সবকিছু হতে পারে। একটা যেহেতু ওভারি আছে সেটার মধ্যে যে কোনো সময় হতে পারে। আর অপারেশনের রিলেটেড যেটা হয় সেটা মেইনলি হলো রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম। সাধারণত একটা ওভারি রেখে আসলে পরে দেখা যায় যে ইনফ্লামেশন হয়ে ওখানটা পরে আলটিমেটলি সিস্ট হয়। তবে এটার জন্য প্রথমত আমরা তাদেরকে আমাদের ইভ্যালুয়েট করা উচিত আমার,
যেই যার কাছে যাবে তার ইভ্যালুয়েট করে দেখতে হবে যে তার আসলে অন্য কোনো ম্যালিগন্যান্সি সিমটমস আছে কি না, যেমন টিউমার মার্কার দিয়ে আমরা দেখতে পারি। এবং যেহেতু 8 সেন্টিমিটার, তাহলে আমাকে এটার জন্য আর এই সবসময় যদি পেইন হয়, এখন তার তো পিরিয়ডও হচ্ছে না যে পিরিয়ডিক্যাল পেইন হবে, এটা এন্ডোমেট্রিয়াসিস বেটার যে ল্যাপারোটমি করে তারপর এটাকে রিমুভ করা, এটা তার করতে হবে, বয়স 38 হলেও করতে হবে। এটা করে দরকার হলে পরবর্তীতে আমরা তাকে কোনো হরমোন থেরাপি, যদি কোনো হরমোনের প্রবলেম হয় তাহলে হরমোন থেরাপি দিতে হবে। ল্যাপারোটমি না করলে পরে ওই রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম হলে তো পুরো ওভারি না ফেললে পরে কিছুতেই সেটা ভালো হবে না। ধন্যবাদ ম্যাডাম। নুসরাত ম্যাডামের কাছে যেতে চাই। ম্যাডাম, প্রচুর দর্শকের প্রশ্ন, আমি অল্প অল্প করে আপনারা উত্তর করলে অনেক নিতে পারবো। একজন প্রশ্ন করেছেন আমাদের কাছ থেকে কলাবাগান থেকে, তিনি জানিয়েছেন যে তার চকলেট সিস্টের সাইজ 12 সেন্টিমিটার, ডাক্তার তাকে বলেছে ল্যাপ্রোস্কোপি করা হবে। উনি আপনার কাছে জানতে চাই যে আসলে পেট কেটে অপারেশন না ফুটো করে করলে ভালো হবে, কারণ উনি ভয় পাচ্ছেন পেট ফুটো করে অপারেশন করলে আবারও সৃষ্টি হয়তো হতে পারে। ধন্যবাদ। আসলে সিস্ট যে কোনো পদ্ধতিতে করলেই আবার হতে পারে, আমি বারবারই একই কথা বলছি, বিকজ রক্তগুলো, মাসিকের রক্তগুলো পেছন থেকে জমা হবে, আবার সিস্ট তৈরি করবে। বা 12 সেন্টিমিটার সিস্ট যেহেতু অনেক বড়, সেটা ল্যাপারোস্কোপির চেয়ে ল্যাপারোটমি বা ওপেন করে করলেই বেটার হবে। কিন্তু ল্যাপারোস্কোপি আমরা সাধারণত এন্ডোমেট্রিওটিক সিস্ট গুলো ল্যাপারোস্কোপিক্যালি করতে চাই। তাহলে পরবর্তীতে তার যদি বন্ধ্যাত্ব সমস্যা থাকে, তাহলে ল্যাপারোস্কোপিক্যালি সিস্ট অপারেশনের পরে অ্যাডহেশন গুলো কম হয় বা ওভারিয়ান টিস্যু যেগুলো সেগুলো কম নষ্ট হয়। কিন্তু 12 সেন্টিমিটার সিস্ট ল্যাপারোস্কোপিক্যালি একটু ডিফিকাল্টি হবে, সেক্ষেত্রে ওপেন করে করাই ভালো হবে, কারণ তার সারাউন্ডিং স্ট্রাকচার হয়তো খাদ্যনালী, পেশাবের থলি সবকিছু একসাথে লেগে আছে। তো আমি তার কাছে সেই ক্ষেত্রে আমার মনে হয় ল্যাপারোটমি বেটার অপশন হবে, পেট কেটে অপারেশন করা যেটাকে বলা হয়। ম্যাডাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। যাত্রাবাড়ি থেকে নীলা জানতে চেয়েছেন, উনি এখনো বিয়ে করেননি, ওনার একবার পেট কেটে চকলেট সিস্টের অপারেশন করা হয়েছিল, তখন সাইজ ছিল 18 সেন্টিমিটার। এখন ওনার আবার নতুন করে সিস্ট হয়েছে যার সাইজ হচ্ছে 6 সেন্টিমিটার। উনি জানতে চাচ্ছেন আসলে উনি কি বিয়ে করবেন কিনা, এটি ওনার পরবর্তীতে দাম্পত্য জীবনে কোনো সমস্যা তৈরি করবে কিনা, কারণ বয়সও হয়ে যাচ্ছে, আবার বিয়ে করতে ভয় পাচ্ছেন যে এটি তার দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসলে করবে কিনা। আসলে বিয়েটা তো একটা ভাগ্যের ব্যাপার, যে একজন ভালো মানে বাচ্চা থাকলেই যে দাম্পত্য জীবন সুখের হবে তা না, এটা হচ্ছে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা নেই, তারাও খুব হ্যাপিলি ম্যারিড আছে, আবার বাচ্চা আছে কিন্তু তাদের সম্পর্ক ভালো না, এরকম হতে পারে। তো আমি সেই জন্য বলবো যে না, পজিটিভ থাকতে হবে। এটা তার দোষে হয়নি যে তার ওভারিয়ান সিস্ট আছে। তা এমন বাংলাদেশে নিশ্চয়ই আরো ভালো ছেলে আছে যারা ব্যাপারটা বুঝে বিয়ে করবেন তাকে, সবকিছু জেনে শুনে বিয়ে করবেন এবং বিয়ের পরে পরবর্তীতে খুব দ্রুত বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় না এতটা চিন্তিত হওয়ার কিছু আছে। আমরা আশা করি আমাদের যারা পুরুষ ভাইরা আমাদের অনুষ্ঠান দেখছেন, বা যারা মহিলারা দেখছেন, মারা দেখছেন বা বোনরা দেখছেন, তাদের মেন্টালিটি এতটা ন্যারো হবে না যে আমাদের একটা ওভারিয়ান সিস্টের জন্য একটা মেয়ে বিয়ে বন্ধ হয়ে যাবে বা তার দাম্পত্য জীবনে অনেক মানে অশান্তি হবে, আমার মনে হয় না। জি, অসাধারণ বলেছেন ম্যাডাম। আমরা আসলে সচেতনতার জায়গাটি ওভাবেই তৈরি করতে চাই যে সবাই যেন বিষয়টি বোঝে এবং আমাদের নারীদের পাশে আসলে থাকে। শারিফ রেসানা তাসনিম ম্যাডাম, একজন কিন্তু একটু দুঃখ করে প্রশ্ন করেছেন যে এই যে বিষয়গুলো হয়, যে সিজ বারবার হয়, কিন্তু একটি কিশোরী সন্তান যখন আসেন চিকিৎসকের কাছে, তারা আসলে কিভাবে বোঝাবেন যে এটি সিস্টের জন্য হচ্ছে, নাকি এটি কোনো ইনফেকশনের জন্য হচ্ছে, নাকি মাসিকের ব্যথা হচ্ছে এমনি সেই জন্য হচ্ছে। ওনার দুঃখটা হচ্ছে ডাক্তার তাকে 3 মাসের পিল দিয়েছে, এটা একটা ওসিপি জাতীয় পিল, কিন্তু কিছুই বলে দেয়নি। বাড়িতে যখন পিলটি কিনে নিয়ে এসেছেন তখন খুব বিব্রত অবস্থায় পড়ে গেছেন। সেই জায়গাগুলো আসলে কিভাবে একটু পরিষ্কার করা যায়? খুবই ভালো একটা প্রশ্ন। আসলে প্রথমে এখানে যেটা আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হলো কাউন্সেলিং। যখন একটা মেয়ে আমাদের কাছে ব্যথা নিয়ে আসে, আমরা কিন্তু নেক্সট খুঁজি তোমার গার্ডিয়ান কে আসছে, সেখানে তার মা হতে পারে, তার খালা হতে পারে, যে আসেন তাকে কিন্তু আমরা খুবই ভালো করে কাউন্সেলিং করি। অ্যাকচুয়ালি হয় কি, সব সিস্ট নিয়ে যে চিন্তা করতে হবে যেটা খুব বড় তার স্বাস্থ্য সমস্যা, তা তো না। কিছু কিছু ফিজিওলজিক্যাল সিস্টও থাকে, কিন্তু যখনই তারা সোনোগ্রাফি করে ইউজুয়ালি কিন্তু পেশেন্ট আসে, যখন দেখি যে এরকম একটা সিস্ট, তখন তাদের মাথায় একদমই হয়ে যায়, তারা খুবই ভয় পেয়ে যান যে আসলে এই সিস্টের জন্য অনেক সমস্যা হবে। সেই জন্য প্রথমে আমরা বাচ্চাটার সাথে তার যে মা আসেন বা গার্ডিয়ান আসেন তার সাথে আমরা কাউন্সিলিং করে সিস্টের প্যাটার্নটা বলি। যদি আমরা দেখি যে এটা ফিজিওলজিক্যাল সিস্ট বা ফলিকুলার সিস্ট, তখন আমরা বলি যে এটা আপনার শারীরিক কোনো সমস্যা হবে না, তখন হয়তো তাকে আমরা ওসিপি দিয়ে দিই, ওটা একটু ফলো আপ করি পরবর্তীতে সোনোগ্রাফি করে, এবং আলটিমেটলি কিন্তু দেখা যায় 2 বা 3 মাসের মধ্যে সিস্ট গুলো রিগ্রেস করে দেয়।
যদি এটা আমাদের কাছে ভালো সোনোগ্রাফি কোথাও থেকে নিয়ে আসে, মনে হয় যে আমাদের এটা এন্ডোমেট্রিওটিক সিস্ট, এটা যদি মনে হয় তখন কিন্তু তাকে আমরা বলি যে হ্যাঁ এই সিস্টার কারণ কি, যে মিনিস্ট্রেশনটা যেমন রেট্রোগ্রেড মিনিস্ট্রেশনের ব্যাপারটা তাকে আমরা বুঝাই যে হ্যাঁ আমাদের ইউটারাসের ভিতর দিয়ে জরায়ুর মুখের ভিতর দিয়ে মাসিকের রাস্তা দিয়ে সাধারণত ব্লাডটা চলে আসে, কিন্তু কিছু ব্লাড টিউব দিয়ে ভিতরে চলে যায়। আমরা কিন্তু সুন্দর করে বুঝাই, একে দেই পেশেন্টকে যে এইভাবে কিছু ব্লাড চলে যায় যে ওখানে একটা সিস্ট তৈরি করে। তো সিস্টার সাইজ যদি খুব বেশি বড় না থাকে তখন তাকে আমরা হয়তো ওসিপি যখন দেয়, আমি যেটা পেশেন্টের মাকে বলি যে আপনি সমস্ত পিলগুলো খুলে একটা বোতলে রেখে দিবেন, এয়ারটাইট একটা বোতলে রাখবেন, উপরে একটু তুলা দিয়ে রাখবেন, এটা আপনি ওকে নিজে নিজে খাওয়াবেন প্রত্যেকদিন বের করে। কারণ যখন এটা পিলের পাতা আমরা দেখি, হয়তো একটা কাজের মেয়ে দেখলো, বাইরে যে বলবে যে উনার মেয়ে তো পিল খায়, এরকম কিন্তু আমাদের সোশ্যাল মানে এনভায়রনমেন্টে এরকমই। তো সেই জন্য মাকে বলে দেওয়া যায় আপনি সম্পূর্ণ পিলটা খুলে একটা এয়ারটাইট বোতলে রেখে প্রতিদিন আপনি রাতে ভাত খাওয়ার পর ওকে খাইয়ে দিবেন। এটা শুধু ট্রিটমেন্টের জন্য, অন্য কোনো কারণে না, বা এটার জন্য ওর শারীরিক কোনো ক্ষতি হবে না। এইভাবে আমরা তাকে সুন্দর করে বুঝিয়ে দিই। ধন্যবাদ ম্যাডাম, অসাধারণ বলেছেন। আমরাও চাই যে আমাদের প্রতিটি কিশোরী সন্তান যেন এভাবে করে আসলে কাউন্সিল হয় এবং ব্যাপারটি বোঝে। কারণ আজকে আমরা যখন প্রশ্নগুলো পড়ছি আমরা দেখছি যে অনেক অভিভাবকই অভিযোগ করছেন যে আসলে অসুখটি সম্পর্কেই তারা জানেন না, তার মধ্যেই চিকিৎসা শুরু হয়ে গেছে এবং বিষয়টি পরিষ্কার হয় না তাদের কাছে। আনোয়ারা ম্যাডাম, আপনি যদি একটু পার্থক্যটি বলে দেন, যে প্রশ্নটি শাহিন ম্যাডামের সাথে আর একটু যুক্ত হয়েছিল, যে এটি আসলে ইনফেকশনের পেইন নাকি এটি এন্ডোমেট্রিওসিস এর পেইন, মোটা দাগে পার্থক্য করার কোনো উপায় আছে কিনা ম্যাডাম? সাধারণত যদি ইনফেকশনের পেইন হয় তাহলে এই পেইনটা কিন্তু প্রায় সারা মাসই থাকবে। এটা যে যখন ইনফেকশন হবে তাহলে ওখান থেকে থাকবে, এবং ইনফেকশনের সাথে ওদের টেম্পারেচার থাকতে পারে এবং টেম্পারেচার থাকতে পারে, এবং পেইনটা যে শুধু পিরিয়ডের সাথে রিলেটেড থাকবে তা না, পিরিয়ড ছাড়া অন্য সময়ও হবে। আর এন্ডোমেট্রিওসিসের পেইনটা ওটা প্রথম দিকে তো অবশ্যই, শেষের দিকে অবশ্য সারা মাসে একটু থাকতে পারে, কিন্তু প্রথম দিকে ওটা পিরিয়ডের সাথে রিলেটেড, এবং আমি তো আগেই বলেছি যে পিরিয়ডের আগে থেকেই শুরু হয়, যখন পিরিয়ড হয় তখন ওরা একটু আরেকটু বাড়ে, পিরিয়ড শেষ হলে আরো বেশি হয়। আর ইনফেকশনের হলে পরে আমি বললাম যে একটু টেম্পারেচার থাকতে পারে। আর একটা আমরা যদি ব্লাড কাউন্ট করি তাহলে ইনফেকশনের হলে পরে আমাদের দেখা যাবে যে টোটাল কাউন্টটা বেশি থাকে, সিআরপি করলে সিআরপি বেশি থাকে। আর এন্ডোমেট্রিওসিস যদি আমরা করি তাহলে সেটা দেখা যাবে যে এন্ডোমেট্রিওসিসে ওটা ওই প্রবলেমটা থাকবে না, কিন্তু এন্ডোমেট্রিওসিসে অনেক সময় CA-125টা বেশি থাকে। অবশ্য CA-125 অনেক সময় ইনফেকশন হলে কোনো কোনো টিউবারকুলার ইনফেকশন, এইচএসসি ইনফেকশনও বাড়ে। তবুও মোটামুটি আমরা এইভাবেই ধারণা করতে পারি যে এটা কি আসলে ইনফেকশনের জন্য না। তাছাড়া আল্ট্রাসোনোগ্রাফি যখন করা হয় সেখানে কিন্তু বোঝা যায় এন্ডোমেট্রিওসিস সিস্ট কিরকম আর ইনফেকশনের সিস্ট কিরকম, ওরা বলেই দেয় যে ওখানে কিরকম আছে। এন্ডোমেট্রিওসিস সিস্ট হলে থিক কালারের চকোলেট কালারের ফ্লুইড থাকে, ওটা বলে দেয় কিন্তু এভাবে আমরা বুঝতে পারি। ঢাকার বাইরে থেকে আরেকজন মা আপনার কাছে প্রশ্ন করেছেন, ওনার এন্ডোমেট্রিওসিস ছিল। আনোয়ারা ম্যাডাম, আপনার কাছে প্রশ্নটি রাখছি, এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যে তার বাচ্চাটি হয়েছে আইভিএফ করে, এখন তার সন্তানের বয়স 14 বছর। উনি আপনার কাছে জানতে চেয়েছেন তার সন্তানের যেন এন্ডোমেট্রিওসিস না হয় সেজন্য কি প্রতিরোধের কোনো উপায় আছে কিনা। তার 14 বছর বয়স, হ্যাঁ, প্রতিরোধের উপায় বলতে বলতে যে আমরা যেটা দেখেছি যে আমাদের সাধারণত এন্ডোমেট্রিওসিসটা কিন্তু পুয়ার ক্লাস পিপলের বেশি হয় না, তার চেয়ে বেশি রিচ পিপলদেরই বেশি হয় একটু। তার কারণ আমাদের খাবার, বলে এন্ডোমেট্রিওসিসের একটা অনেক রকম থিওরি আছে কেন এন্ডোমেট্রিওসিস হয়, তার মধ্যে একটা আছে ইনফ্লামেটরি থিওরি। সেই ইনফ্লামেটরি থিওরির মধ্যে কতগুলো খাবার আছে যেগুলো খেলে নাকি ইনফ্লামেশন বডিতে বেশি হয়। আমাদের সেই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। যেমন আমি বলি, যেমন সুগার বেশি খাওয়া, সয়াবিন বেশি খাওয়া, তারপরে এই যে এই কি বলে এই ফাস্ট ফুড, যত ফাস্ট ফুড আছে সেগুলো খাওয়া। এগুলো থেকে আমাদের যেহেতু আমরা এগুলো বেশি যদি খাই তাহলে কিন্তু আমাদের এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এক। 2 নম্বর হলো আমাদের ওয়েটটাকেও কন্ট্রোলে রাখলেও দেখা যায় যে তাদেরও ওই একই কারণে, ওইটাই কারণ যে তাদের ওয়েটটাকে কন্ট্রোল করলে পারে তখন দেখা যায় যে তাদেরও এন্ডোমেট্রিওসিস একটু কম হয়। তারপরে হচ্ছে যে তারপরে যখন পিরিয়ড হবে, যদি পিরিয়ডে এরকম ব্যথা হয় এবং আমরা যদি আল্ট্রাসাউন্ড, তখন যদি পিরিয়ডের ব্যথাটা এন্ডোমেট্রিওসিস এর মতো হয় এবং আল্ট্রাসাউন্ড করেও আমরা এরকম সিস্ট পাই, তখন আমরা তাদেরকে বেশ কিছুদিন ড্রাগ দিয়ে রাখতে পারি। যেমন আমি বললাম ডাইড্রোটেস্টোন, এটা দিয়ে রাখলে অনেকদিন এই জিনিসটাকে ছোট রাখা যায়। এখন তো ছোট মেয়ে 14 বছরের মেয়েকে তো আমি বলতে পারবো যে বিয়ে দেন এখনই বাচ্চা নেই, এটা বলা যাবে না। কাজে আমরা যদি অনেকদিন ড্রাগ দিয়ে রাখি তাহলে ওই জিনিসটাকে অনেক ছোট করে রাখা যাবে। এইভাবে আমরা এটাকে কন্ট্রোলে রাখি। তার মানে ম্যাডাম চাইলেও কিছুটা প্রতিরোধ করা যায় বা প্রতিরোধের জায়গাটি হয়তো তৈরি করা যায়। আমি একটু রুসাদ ম্যাডামের কাছে যেতে চাই। ম্যাডাম, একজন নিউজ কাস্টার আপনার কাছে প্রশ্ন করেছে, যদিও আমি নামটি বলছি না। সে আপনার কাছে জানতে চেয়েছে যে তার 3বার ল্যাপ্রোস্কোপি হয়েছে ম্যাডাম, তারপরে 3বার আইভিএফ হয়েছে, 3বারই আইভিএফ ফেইল করেছে। এখন তার বয়স হচ্ছে 39 বছর, তার এএমএইচ লেভেল আছে 0.06। এক্ষেত্রে ম্যাডাম তার হাতে কি আর কোনো সমাধান আছে, কিংবা উনি কি আর ফার্দার আইভিএফ এ যাবেন কিনা?
ফার্দার আইভিএফ এ যেতে পারেন, যে খুব ভালো রেজাল্ট হবে তা মনে হচ্ছে না, কারণ নর্মাল একটা পেশেন্টের আইভিএফ এর যে সাকসেস রেট, এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টের সাকসেস রেট কিন্তু কম, 50% কম। তার এমএইচ লেভেলও অনেক কম, যা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে এগিয়ে হয়তো ডেভেলপ করবে না। সেকেন্ড, এই অপশনটা আছে খুব পপুলার না, আমাদের ধর্মীয়ভাবে বাধা আছে, এবং আমাদের দেশের লতেও নাই যে আপনি উনি এগ ডোনেশন করে আইভিএফ এ যেতে পারেন। হ্যাঁ, সেটা একটা অপশন আছে, কিন্তু আমি আসলে খুব সাপোর্ট করি না। আমি সাধারণত বলি পেশেন্টকে আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিই, কারণ কার এগ নিয়েছেন তার জেনেটিক কোনো ডিজিজ আছে কিনা সেটাও আমরা জানি না। সেই ক্ষেত্রে উনি যদি মেনে নিতে পারেন, ব্যাপারটাকে খুব শান্তভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, সেটা খুব ভালো হতে পারে। উনি অ্যাডপশনে যেতে পারেন, অথবা উনি সোশ্যাল অনেক কাজই করতে পারেন। একটা গরিব বাচ্চাকে নিয়ে যদি উনি মানুষ করেন, বায়োলজিক্যাল প্যারেন্টসই যে প্যারেন্টস হতে হবে তা তো না, সবসময় না। তো অপশন অনেকই আছে, কিন্তু প্রথম কথা ওনাকে জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে আরেকজন একটা প্রশ্ন রেখেছে ম্যাডাম, যে যদি কারো এন্ডোমেট্রিওসিস এর প্রক্রিয়া শুরু হয়ে যায়, তাহলে ল্যাপ্রোস্কোপি বা কোনো অপারেশনের আগে কি শুধু এন্ডোমেট্রিওসিস এর জন্য ওভারি রিজার্ভ কমতে পারে কিনা? নুসরাত ম্যাডাম। তাতেও কিছু ওভারিয়ান টিস্যু ডিস্ট্রাকশন, যখন সিস্টটা বড় হয়ে যায় তখন ওভারিতে এগ তৈরি হতে সমস্যা হয়, ওভারিয়ান মানে টিস্যু গুলো ড্যামেজ হয়ে যায়, তো সেখানেও ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে। কিন্তু মেইনলি যে কোনো ইন্টারভেনশনে খুব দ্রুত ওভারিয়ান রিজার্ভ কমে যায়। জি, একটু বলে, জি বলুন। ওভারিয়ান রিজার্ভ শুধু একটা এই এমএইচ লেভেল না, শুধু এমএইচ কম আসলে যে পেশেন্ট হতাশ হয়ে যাবেন তা না, আমার দর্শকদের বা আমার রোগীদেরকে আমি বুঝাচ্ছি। আর অনেক টেস্ট আছে যেটা দিয়ে আমরা সাধারণত ডায়াগনোসিস করে থাকি, কিন্তু আমাদের দেশে সব টেস্ট করা সম্ভব না, আমাদের রোগীদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাদের টেস্ট করতে হয়। সেজন্য আমরা একটা মার্কার দিয়ে অনেক সময় দেখে থাকি, কিন্তু এটা কম থাকা মানে যে আপনার ওভারিয়ান রিজার্ভ কম, আপনি হতাশ হয়ে যাবেন বা দাম্পত্য জীবনে অশান্তি হবে তা ভেবে। তো আসলে আরো ওভারিয়ান রিজার্ভ চেক করার আরো মেথড আছে, সেগুলো দিয়ে আমরা আসলে করে থাকি। আমি হয়তো খুব বেশি প্রশ্ন নিতে পারবো না, আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি নুসরাত ম্যাডাম আপনার জন্য। সেটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে হাজবেন্ডের যদি কোনো প্রবলেম না থাকে তাহলেও কি এন্ডোমেট্রিওসিস আইইউআই করা হয় কিনা? নুসরাত ম্যাডাম আমার কাছে মানে ফ্রিজ হয়ে গেছেন। শাহিদ ফেরজানা তাসনিম ম্যাডাম, আপনি যদি উত্তরটি দেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এন্ডোমেট্রিওসিস ম্যানেজমেন্টের যেটা বলে, যদি মেল ফ্যাক্টর যদি অ্যাসোসিয়েটেড থাকে উইথ এন্ডোমেট্রিওসিস, সেক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে আইভিএফ এ যাওয়া। বাট যদি মেল ফ্যাক্টরের প্রবলেম না থাকে তবুও কিন্তু এটার জন্য আইভিএফ করতে হতে পারে, এটাতে কোনো নিষেধ নেই, লাগতে পারে। বিশেষ করে আমাদের স্টেজ 3-4 এ তখন দেখা যায় যে কনজারভেটিভ ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে অ্যানাটমিটা একটু রিস্টোর করে সিস্ট গুলোকে একটু সিস্টেক্টমি করে তারপরে কিন্তু আমরা আইভিএফ ইটি করব। অবশ্যই এই গ্রুপটার জন্য, বিশেষ করে স্টেজ 3-4 এর জন্য, ইফ দেয়ার ইজ নো মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি। আর যদি মেল ফ্যাক্টর থাকে সেখানে মোর প্রেফারেবল ফর ইনফার্টিলিটি আইভিএফ। জি, শাহিদ ম্যাডাম আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে যদি ওরাল পিল দেওয়া হয় কাউকে, উনি আসলে সর্বোচ্চ কতদিন ওরাল পিলটি খেতে পারবেন, এবং সিস্টের সাইজ আসলে কততে নামলে আমরা কিছুটা হলো আশ্বস্ত হব যে না এখন উনি ভালো আছেন, ট্রিটমেন্টটি হয়তো অফ করতে পারবেন? ওরাল কন্ট্রাসেপটিভের বেলায় যেটা বলা হয় যে এটা অ্যাটলিস্ট তো যে কোনো হরমোন কিন্তু আমরা 6 to 9 মান্থ কন্টিনিউ করি, আমাদের বই যেটা বলে, আমরা যদি রেজাল্ট পেতে চাই, হ্যাঁ, তাহলে সেজন্য এটা কন্টিনিউয়াস আমরা দিতে পারি অথবা ইন্টারাপ্টেড দিতে পারি। তবে এখন যেটা বলা হচ্ছে কন্টিনিউয়াস মেথডটা কিন্তু ফার বেটার দেন ইন্টারাপ্টেড, কারণ ইন্টারাপশনে আবার মিনিস্ট্রেশন হচ্ছে, আবার একটু সিস্ট হতে পারে এরকম। তাহলে একটা না 6 থেকে 9 মাস উনি এটা কন্টিনিউ করবেন, কিন্তু ইন বিটুইন কিন্তু অ্যাটলিস্ট 3 মাস ইন্টারভ্যালে আমরা টিভিএস করে করে সাইজটা দেখি। তারপরে সাধারণত দেখা যায় যে এখন যেটা বলা হয় 4 to 5 সেন্টিমিটার, এর বেশি বড় হলে কিন্তু এটা আমাদের মানে অ্যাকসেপ্টেবল না। আমরা যেটা চাই আমাদের হলো ল্যান্ডমার্ক হলো লেস দেন 4, এটাই হলো বেটার। এটা মনে হয় যে রেসপন্সটা ভালো হয় পেশেন্টের। কিন্তু যদি একটু আপনি প্রিভিয়াস স্ক্যান থেকে পার্থক্যটা করেন, যেমন যে সন্তানটি হয়তো আমার কাছে 6 সেন্টিমিটার নিয়ে আসছিল, তার আসলে কত সেন্টিমিটারে যাওয়ার পর আমরা ট্রিটমেন্ট করব, কত সেন্টিমিটার কম পর? না, এটা তো ডিপেন্ড করবে আসলে, এক একজনের রেসপন্স কিন্তু একই রকম দেখা যায়। হ্যাঁ, তো যেহেতু যেটা আমাদের অপারেশনের ব্যাপারটা আমাদের বলা হয় যে মোর দেন 4 সেন্টিমিটার হলে কিন্তু পারসিস্টেন্টলি যদি থেকে যায় ইন স্পাইট অফ মেডিকেল ট্রিটমেন্ট, হয়তো আমরা ওষুধ দিয়েই যাচ্ছি, তারপরেও দেখা গেল 4 সেন্টিমিটার অর মোর, দেন কিন্তু একটু আমাদের মানে কনজারভেটিভ ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেহেতু এটাই গোল্ড স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আমরা অ্যাসপিরেশন অথবা একটু সিস্টেক্টমি করে নেব যদি তার ফার্টিলিটি প্রশ্ন থাকে। আর লেস দেন 4 হলে সেক্ষেত্রে আসলে আমরা তাকে অবজার্ভ করবো, যদি ফার্টিলিটি প্রশ্ন না থাকে
তাকে মেডিকেল ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ করবো। নাওএডেজ যেটা যে এন্ডোমেট্রিওসিস বলে প্যারাডাইম শিফট, আগে তো বলা হতো যে ডায়াগনোসিস শুধুমাত্র আমরা 6 মাস দিব, পরে বলা হলো 2 বছর, এখন তো বলা হচ্ছে যে 9 বছর পর্যন্ত দেওয়া যায়। সেই জন্য ইনফার্টিলিটি না থাকলে আমাদের হাতে খুবই ভালো ওষুধ আছে যেটা কিনা ডায়াগনোসিস। আর ওসিপি 6 to 9 মান্থ দেখবো, তারপরে যদি পেশেন্টের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, ডিক্লাইন যদি হতে থাকে, দেন উই ক্যান কন্টিনিউ, নো প্রবলেম। জি, ধন্যবাদ ম্যাডাম, আপনার কথাটি বুঝতে পারছি। আনোয়ারা ম্যাডাম, আমরা একেবারেই শেষ অংশে আছি, কিভাবে যে 50 মিনিট পার হয়ে গেল কথা বলতে বলতে। ম্যাডাম, আমরা একটা আশার জায়গা নিয়ে কথা শুনতে চাই, সচেতনতার কথা শুনতে চাই। আপনি যদি আমাদের প্যারেন্টস যারা আছে তাদেরকে একটু অ্যাওয়ার্ড করে কথা বলেন যে তার সন্তানটি যেন ভালো থাকে, বা এন্ডোমেট্রিওসিস হলে ভয়ের কি আসলে কিছু আছে কিনা, নাকি চিকিৎসকের কাছে আসলে আসলে একটি প্রোটোকল অনুযায়ী চিকিৎসা চলবে এবং সন্তানটি ভালো থাকবে, কিছু আশার জায়গা নিয়ে কথা শুনতে চাই ম্যাডাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমি সবাইকে বলছি যে আপনাদের মেয়েদের এই যে অসুখটা, এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা কিন্তু যেমন একটা ক্যান্সার জাতীয় অসুখ, সেই ধরনের মতো অত খারাপ অসুখ না। আবার যেমন সিম্পল সিস্ট সেরকম না, এটা একটা মাঝামাঝি পজিশনে। এটা আমাদেরকে সত্যি আসলে একটু চিন্তিত করে, কেন এটা অসুখটা এরকম যে ভালো করে সারতেও চায় না, আবার অপারেশন যদি করি, তারপর অপারেশন করার পরে তার আবার প্রেগনেন্সি রিলেটেড জিনিসও প্রবলেম হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা যদি কিছু জিনিস মেনে চলি, তাহলে এটাকে আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। আপনি যখন মেয়েদের বাচ্চাদের বড় করবেন, সবসময় বাচ্চাদের যাতে খেলাধুলা করা, ভালো খাবার খাওয়া, মানে আমাদের আজকালকার বাচ্চারা তো শাক সবজি জাতীয় খাবার খেতেই চায় না। মেইনলি সবাই যেগুলো খায়, যেগুলো নাকি আমাদের বডিতে ইনফ্লামেশন বেশি করে, যেমন ফাস্ট ফুড বেশি খায়, আমরা সবসময় সোয়াবিন তেলের জিনিসপত্র খাই, সেটাও এখন আসলে খাওয়া উচিত না, বলে এটা বাদ দেওয়া উচিত। তারপরে সুগার, সুগার যে কোনো মানুষের জন্য সুগার, সল্ট এন্ড সোয়াবিন, TS ইজ ভেরি ব্যাড। এদের জন্য বিশেষ করে সুগার আর সোয়াবিন তেলের জিনিস এবং ফাস্টফুড, এগুলো যাতে তারা না খায়, তার খাওয়ার হ্যাবিট ভালো থাকে এবং খেলাধুলা করে। যারা খেলাধুলা করে, কাজ টাজ করে, তাদেরও কিন্তু এন্ডোমেট্রিওসিসের প্রবলেম কম হয় এবং দেখা যায় যে তারা বেশ ভালোই থাকে। এটা আমরা দেখবো। এবং আপনার বাচ্চাদের যদি কারো এরকম প্রবলেম হয়, যেমন ব্যথা হচ্ছে, বেশ ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে আসবেন। প্রথম থেকে যদি আপনারা চিকিৎসা করেন, এটা আসলে কন্ট্রোলে রাখা যায়। এবং যদিও এটা বলার কথা না, তবু আমরা যদি মনে করি যে যার বিয়ে হওয়ার মতো সম্ভাবনা, তাদের একটু নর্মালি আমরা যেমন বলি যে 18 বছর আগে বিয়ে দিবেন না, এটাও তো আমরা 18 বছর আগে বিয়ে দিতে বলবো না, কিন্তু বিয়ে দেওয়ার পরে আমরা যেমন অনেক সময় বলি 2-3 বছর পরে বাচ্চা নেন, 20-22 বছরে আর একটু ম্যাচুর হবো। কিন্তু তা না হলে যদি একটু আর্লি বাচ্চা নিতে চায়, তাহলে নিতে পারে। বাচ্চা নিলে পরে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সির জন্য কিন্তু এটা অনেক কন্ট্রোল থাকে, কারণ 9 মাস যে হয় না, পিরিয়ড হয় না, এবং প্রজেস্টেরন হরমোনের ইনফ্লুয়েন্সে এটার সাইজ অনেক ছোট হয়ে যায়। কাজে আমরা যদি এইভাবে চলি, এটা আসলে এরকম কিছু খারাপ না। কাজে আমার মনে হয় এটা নিয়ে আপনারা কেউ ভীত হবেন না, বরঞ্চ যেটা ডাক্তারের পরামর্শ নিয়ে যখন দেখবেন যে আপনার বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কোনো কিছু, তখন আপনারা বাচ্চাকে সাথে করে নিয়ে যে বুঝিয়ে যদি ডাক্তারের সাথে কথা বলেন, তাহলে এটা খুবই ভালো হয়। এবং বাচ্চাদের মনেও একটা সাহস দিতে হয়, কারণ যে কোনো অসুখের কিন্তু মানসিক একটা দিক আছে। যত বেশি আপনি ভয় পাবেন অসুখটাকে, তত বেশি আপনাকে অসুখটা আরো গেড়ে দেবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম আপনার অসাধারণ পরামর্শের জন্য, যে সকলের পাশে থাকতে হবে, তাদেরকে কাউন্সেলিং করতে হবে এবং পাশে থেকে আসলে হাতে হাত রেখে আসলে এই কিশোরী মেয়েগুলোর চিকিৎসা করে সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে ধন্যবাদ জানাই ম্যাডাম, কিংবদন্তি চিকিৎসক বাংলাদেশের, এবং আপনার হাত ধরে যে চিকিৎসকরা তৈরি হয়েছে বাংলাদেশে, তারাও কিন্তু আজকে নারী স্বাস্থ্যের পাথেয় হিসেবে কাজ করছে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নুসরাত ম্যাডাম, আপনার কাছে যেতে চাই শেষ অংশে, যেটি জানতে চাই, অনেকেই চেম্বারে এসে কিন্তু ম্যাডাম চোখের পানি ফেলেন, দুঃখের কথা বলেন, কষ্টের কথা বলেন, যে এন্ডোমেট্রিওসিস হয়েছে এবং ইনফার্টিলিটি আছে তার সাথে, তার মানে জীবনটি শেষ হয়ে গেল। আমি জানি যে আপনি সমাধান দেন এবং আপনি কাউন্সেলিং হিসেবে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট হিসেবেই কাজ করেন। যদি একটু বলেন তাদের জন্য যে জীবন আসলে শেষ নয়, জীবন শুরুও হতে পারে, জীবন কারো সুন্দর করে হয়তো সাজানোও যেতে পারে। খুব ধন্যবাদ। আসলে আমাদের ডাক্তারদের কিছু আমরা নিজেরা যে জিনিসটা আমরা কম করি, কাউন্সেলিং করি না, কারণ তারা কিন্তু খুব কষ্টে থাকে, এন্ডোমেট্রিওসিস নিয়ে কষ্ট থাকে এবং বাচ্চা নাই সেজন্য তাদের খুব কষ্ট থাকে। তো তাদের লেভেলে গিয়ে, তাদের যদিও টেবিলের অপোজিট সাইডে বসে, বিপরীতে বসে আমরা তাদের দুঃখের কথা শুনি, হয়তো সেম প্ল্যাটফর্মে সেম লেভেলে আমরা যেতে পারি না, কিন্তু আমার মনে হয় একটু আমাদের তাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে। কারণ এন্ডোমেট্রিওসিসের পেশেন্টরা ক্রনিক পেইন নিয়ে আসে, সারাক্ষণই পেইনের কথা বলে, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় যে একই কথা বারবার বলছে। কিন্তু আমার মনে হয় আমাদের তাদেরকে আরো এমপ্যাথেটিক্যালি তাদের লেভেলে গিয়ে বোঝাতে হবে, যে তাদের সহানুভূতি দিতে হবে। পেইন কিছুটা 60% পেইন থাকে, 40% কিন্তু সাইকোলজিক্যাল প্রেশার থেকে, পিয়ার প্রেশার থাকে। এমনি বাচ্চা হচ্ছে না, প্রতি মাসে যখন মাসিক হয় প্রথমেই তার মন খারাপ হয়ে যায়, এই মাসটাও বুঝি তার বাচ্চা হলো না, এবং দ্বিতীয়ত তার উপর সুপার ইম্পোজ পেইন।
তো আমি বলবো যে না, হতাশ হওয়ার কিছুই নাই, অনেক চিকিৎসা আছে। জীবনটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে গড়ছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। ডেস্টিনি বলে একটা কথা আছে, যেটা আমাদের উপরওয়ালা বা আল্লাহ তাআলা যে যে ধর্মে বিশ্বাস করেন উনি রেখে দিয়েছেন, সেটাতে আমাদের কোনো হাত নেই। কিন্তু আমরা কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করতে পারি প্রতি মুহূর্তে। যদি প্রত্যেকটা, আমি আমার পেশেন্টদেরকে বলি, অনেক সময় হাজবেন্ডরা এসে বলে যে আমার বাচ্চার প্রয়োজন নেই, কিন্তু আমার ওয়াইফ যাতে ভালো থাকে। কারণ তারা অফিস থেকে বাসায় এসে দেখে যে পেশেন্ট ব্যথায় নেই, কাতরাচ্ছে বা কাঁদছে, বাচ্চা হচ্ছে না। তো সেই ক্ষেত্রেই কিন্তু অশান্তিগুলো শুরু হয়। আমি সবাইকে বলবো যে না, জীবন কিন্তু খুব সীমিত না, সীমাবদ্ধ না। আপনি কিভাবে আপনার জীবনটাকে এনজয় করছেন, আপনি কোনটাতে আনন্দ পান সেটা বের করেন, আপনি নিজের জীবনের সুখটা বের করে নেন। সো বাচ্চা হওয়া বা বিয়ে হওয়া, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। নিশ্চয়ই আমাদের মানে বিধানে যা আছে তাই হবে, ভাগ্যে। কিন্তু আমার মনে হয় জীবনটা সুন্দর করা যায়, সেটা আমাদের হাতে আছে। ধন্যবাদ ম্যাডাম, আপনার এই আশা জাগানিয়া কথা আমি আশা করছি ইনফার্টাইল কাপলদেরকে আরেকটু মনের মধ্যে শক্তি যোগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শাইফাজনা তাসনিম ম্যাডাম, আপনার মাধ্যমে আমি হয়তো শেষ করবো আজকের যে আলাপগুলো হচ্ছিল সেই জায়গাটিতে, তারপরে হয়তো সামিনা ম্যাডামের কাছে ব্যাক করবো। আপনার কাছে জানতে চাই, আসলে সবাই মিলে কাজ করার একটি প্রসঙ্গ থাকে। আপনারা চিকিৎসকরা, শিক্ষকরা কাজ করছেন, কিন্তু আমাদের যারা আজকে ঢুকেছে মেডিকেল কলেজে বা আমাদের স্টুডেন্ট যারা আছে, তাদেরকে আসলে ইনভলভ করে সবাই একসাথে আসলে এই পথটি চলার জন্য কি একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় না, বা এমন কিছু তৈরি হচ্ছে কিনা? খুবই ভালো একটা প্রস্তাব, আমি মনে মনে এটাই ভাবছিলাম। আসলে আমাদের তো আজকে প্রসঙ্গটাই হলো অ্যাওয়ারনেস নিয়ে। যদি আমরা অ্যাওয়ার করতে চাই, সচেতনতা বাড়াতে চাই, অবশ্যই এটা টিম ওয়ার্ক হিসেবে করতে হবে। আমাদের সুখের সংবাদ যেটা, আমাদের তো এন্ডোমেট্রিটিস সোসাইটি হয়েছে আমাদের, তো সোসাইটি থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া যায় যে বিভিন্ন ব্রাঞ্চ গুলোতে কিভাবে একটা এন্ডোমেট্রিওসিস সোসাইটিকে অ্যাক্টিভ করা যায়, একটা টিম তৈরি করা যায়। টিম গুলো যেমন স্কুলে কলেজে গিয়ে আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিস সম্পর্কে, যে পেইনের ক্যারেক্টারটা কিরকম, যেমন বিভিন্ন পেইন বিভিন্ন রকম থাকে, এন্ডোমেট্রিওসিসের ডিসমেনোরিয়া তো এটা টিপিক্যাল পেইন নিয়ে থাকে। স্কুল থেকে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি বাচ্চাকে, তাহলে কিন্তু আমরা আর্লি এন্ডোমেট্রিওসিসটাকে ডায়াগনোসিস করতে পারবো। সেই জন্য সোসাইটি থেকে একটা টিম করে দিলে, এই টিমে আমরা বিভিন্ন স্কুল কলেজ এবং অন্যান্য জায়গাগুলোতে যে যদি আমরা পাবলিক একটা প্লেসও যদি আমরা একটা আমাদের হেলথ সার্ভিসটাকে প্রোভাইড করতে চাই, হয়তো আমাদের সোসাইটি থেকে যে আমরা একটা প্রোগ্রাম করলাম, সেক্ষেত্রে আমরা এগুলো দিতে পারি। আমরা কিছু লিফলেট বের করতে পারি আমাদের সোসাইটি থেকে, যেমন মেনোপজ সোসাইটি থেকে আমাদের ছোট ছোট লিফলেট আছে। এরকম অ্যাওয়ার হওয়ার জন্য যে পেইনটাকে সাধারণ পেইন না মনে করে এটাকে গুরুত্ব দেয়া, ডাক্তারের কাছে যাওয়া, এবং এটাতে এন্ডোমেট্রিওসিসের পেইন কিনা তার জন্য ফার্দার যেন এটা প্রোগ্রেস না করে, কারণ আমরা জানি এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। প্রোগ্রেস না করে তার জন্য প্রিভেনশনের জন্য আমরা কি কি করতে পারি, জায়গাটাকে হল করতে পারি যাতে মেয়েটার কোয়ালিটি অফ লাইফটা ভালো থাকে, সেজন্য ক্রিপল না হয়, সেগুলো আমরা বলতে পারি আমার মনে হয়। অসাধারণ বলেছেন ম্যাডাম, ধন্যবাদ রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এভাবেই আপনি থাকবেন আমাদের সঙ্গে, এই আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামিনা ম্যাডাম, একদম শেষ অংশে আছি আমাদের যে কোনো আয়োজনেরই, এবং এই আয়োজনটা প্রথম পর্বে টিএ চৌধুরী স্যার ছিলেন। স্যারের একটি কথা ছিল সচেতনতা তৈরি করা। দ্বিতীয় একটি কথা স্যার বলেছিলেন, সেটি হচ্ছে যে কাজটি আমরা করতে চাই, যেটি অ্যাডোলেসেন্টদেরকে এফেক্ট করে, সেটি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে আমরা যে অ্যাওয়ারনেস এর বিষয়টা আছে সেটাকে আমরা যুক্ত করতে পারি, তাহলে সেটি হয়তো আরেকটি নতুন মাত্রা দেবে। এমন কোনো কাজ কি ওজিএসবি করছে বা ইএসবি এই মুহূর্তে করছে কিনা, বা করার পরিকল্পনা আছে কিনা, আপনার কাছ থেকে জানতে চাই। আর নিশ্চয়ই যে তিনজন বরেণ্য চিকিৎসক আজকে কথা বলেছেন, আপনার কাছে নিশ্চয়ই মনে হয়েছে যে অসাধারণ ভাবে সচেতনতা এবং চিকিৎসা এবং রোগীদের উত্তর দেওয়া প্রতিটি প্রসঙ্গই তারা খুবই সুন্দর করে তুলে ধরেছেন। সামিনা চৌধুরী। হ্যাঁ, আসলে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত, এবং আমি এখানে দেখলাম যে আমরা প্রায় এখান থেকে 14 জনকে আমরা, যারা প্রশ্ন করেছেন তাদেরকে সন্তোষজনক উত্তর এনারা দিয়েছেন। এবং এখানে যে জিনিসটা উঠে এসেছে সেটা হলো, প্রথম হলো যে সুস্থ ধারার জীবনটাকে চালাতে হবে। যে কারণে সুস্থ ধারা মানে এই যে কথাটা ম্যাডামরা বারে বারে বললেন যে খেলাধুলার প্রতি একটা শারীরিক যে পরিশ্রম সেটা একটা করতে হবে। আর 2 নাম্বার যে খাবার সম্বন্ধে কিছুটা সচেতনতা তৈরি করতে হবে, যে এটা ঠিকই যে সুগার এবং সল্ট বেশি খাওয়া যাবে না, এগুলো যতটা পারা যায়, যেটুকু না হলেই না সেটুকু। আরেকটা জিনিস হলো যে এখানে আমরা দেখেছি যে অবিবাহিতা বা বিবাহিত জীবন যাদের, এবং অনেকেই অনেক কষ্টের মধ্যে জীবনটাকে পার করছেন, এবং সেখানে আমাদের কলিগরা যেভাবে তাদেরকে আশ্বস্ত করেছেন, আমার মনে হয় যে এটা
তাদের জন্য একটা আসার জায়গা তৈরি করেছে যে আমাদের কাছে ভালো ভালো ওষুধ আছে, আমরা সেই ওষুধগুলো দিয়ে কিন্তু এটাকে আমরা থামিয়ে রাখতে পারি। এবং যেটা প্রথমেই আমরা বলেছিলাম যে আশেপাশের যে অঙ্গগুলি আছে সেগুলো ড্যামেজ করার আগেই যদি আমরা তাকে একটা সুন্দর জীবনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তার জীবনটা অনেক সুখকর হবে। আর মানসিক ভাবে এখানে ভেঙে পড়া যাবে না, এবং মানসিক ভাবে আমাদেরকে সুস্থ রাখার জন্য আমরা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যারা আছি তাদের পাশে আছি, কিন্তু সবচেয়ে বেশি সহায়তা যেটা লাগবে সেটা হলো পারিবারিক সহায়তা এবং সহমর্মিতা। এখন এখানে পরিবারকে বুঝতে হবে যে আমার বউ এরকম হয়েছে, কিন্তু সেখানে তাকে বুঝে নিতে হবে যদি আমার মেয়ে হতো তাহলে কি আমি তার সাথে এরকম করতে পারতাম কিনা, সেই একটা জায়গার কথা বলা খুবই জরুরি। এবং আমার মনে হয় যে স্কুল বেসড প্রোগ্রামের কথা যেটা ম্যাডামরা বলেছেন, যে স্কুলে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য ডিফারেন্ট কাজ আমরা করতে পারি, এবং তুমি জেনে খুশি হবে যে আমাদের এন্ডোমেট্রিওসিস সোসাইটি অফ বাংলাদেশ আমরা একটা কাজে হাত দিয়েছি যে আমরা স্কুল বেসড কিছু তাদেরকে সচেতনতামূলক কাজ করছি, এবং তাদেরকে এই জিনিসটা সম্বন্ধে আমরা বলবো, এবং তাদেরকে প্রয়োজনে আমরা ইনভেস্টিগেশন গুলো করে তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে চাচ্ছি। এবং কিছু দূর আমরা এগিয়ে গেছি, এবং আশা করি যে এইভাবে আমরা আমাদের আরো যে কলিগরা যারা আছেন এবং এখানে অনেক ডাক্তারও শুনছেন, তারাও এই জিনিসটাকে আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এবং স্কুলে আমাদের কিন্তু অনেক মেডিকেল অফিসার আছে, অনেক স্কুলেই মেডিকেল অফিসার আছে, আমি তাদেরকেও বলবো যে এটা সম্বন্ধে স্কুলের মেয়েদেরকে সচেতন করা এবং তার পরিবারকে সচেতন করার একটা জায়গা তৈরি করতে হবে। আমি বলবো যে কলিগরা এত সুন্দর করে আপনাদের উত্তর দিয়েছেন, আশা করি আপনারা ভালো থাকবেন, এবং যে কোনো বিপদ আসলে শারীরিক হোক মানসিক হোক সেটাকে মোকাবেলা করতে হবে। এই মানসিক শক্তিটা সবার আমাদের থাকতে হবে। রোগ আসুক, কিন্তু তাকে সমাধান আছে, সমস্যা আছে, সমাধান আছে, আমাদের সমাধানের জায়গায় যেতে হবে। এবং আশা করি সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আশীর্বাদ থাকলো যে আমরা যেন সবাই মিলে ভালো থাকি, এবং এন্ডোমেট্রিওসিসে যেন একজন মেয়েকে সারা জীবন ধরে কাঁদতে না হয় সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেজন্য আপনারাও এগিয়ে আসবেন, আমরা আপনাদের পাশে আছি। ওজিএসবি এবং এন্ডোমেট্রিওসিস সোসাইটি আপনাদের পাশে। ইনশাআল্লাহ ম্যাডাম, সবাই মিলে আসলে কাজটি চলবে সুন্দর করে আশা করছি। শেষ অংশে আসলে আমাদের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ছিল। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এমডি সেলিম খান, সেলস ম্যানেজার, ওনাকে আমি একটু ফ্লোর দিয়েছি খুব সংক্ষেপে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। আনমিউট করে নেবেন। আমার কাছে মনে হচ্ছে যে ওনার একটু সংযোগ হতে সমস্যা হচ্ছে। আমি স্কয়ার ফার্মাকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনের সঙ্গে থাকার জন্য। আবারও আমরা আশা করছি আগামী রবিবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আমরা সেদিন কথা বলবো নর্মাল ভেজাইনাল ডেলিভারির আদ্যপান্ত নিয়ে। এটি সম্ভব, এটি হচ্ছে, এবং ব্যথামুক্ত ভাবেই করা সম্ভব। সেই বিষয়ে 3 জন দেশ পড়ানোর চিকিৎসক আমাদের সঙ্গে কথা বলবেন। আশা রাখছি দর্শক আপনারা যুক্ত হবেন, এবং আজকে প্রায় 10,000-এর উপরে দর্শক আমাদের এই আয়োজনটি দেখেছেন এবং আগামীতে আরো দেখবেন। আশা করছি সচেতনতার কিছুটা অংশ আমরা তৈরি করতে পেরেছি। আমাদের চিকিৎসকরা যেটি বলেছেন, এন্ডোমেট্রিওসিস এটি প্রতিরোধ করা সম্ভব, এটি চিকিৎসা আছে, বন্ধ্যাত্ব হলেও এটির সাথে এটিতে হতাশ হওয়ার কিছু নেই, তারও চিকিৎসা আছে, এবং সকল চিকিৎসা বাংলাদেশেই আছে। আপনারা বাংলাদেশের চিকিৎসকদের উপর ভরসা রাখুন এবং এদেশ থেকেই চিকিৎসা নিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our